নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM। আমি রয়েছি এখন গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর স্টুডিওতে, এবং আমার সাথে দুটি বিশেষ মানুষ রয়েছে এই মুহূর্তে। কিন্তু তার আগে কিছু গল্প বলার আছে, কিছু কথা বলার আছে। কারণ কথা না বললে মানুষ হয়তো বেঁচে আছে সেই টের পেতেও হয়তো ভুলে যায়। কথা না বললে একাকিত্ব হয়তো মানুষকে ঘিরে ধরে। আর আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক জ্ঞানী মানুষ, অনেক মনীষী, অনেক ঋষিদের আমরা খুঁজে পেয়েছি। সৃষ্টিকর্তার যে সৃষ্টির জাল বেছানো রয়েছে আমাদের এই পৃথিবীতে, এই আমাদের প্রকৃতিতে, সেই প্রকৃতি আর সেই পৃথিবী থেকে অনেক চেনা অচেনা মানুষরা উঠে এসেছে আমাদের কাছে। আর আজকের এই অনুষ্ঠানে, আজকের এই বিশেষ দিনে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করতে চলেছি। সেই অনুষ্ঠানের নাম আমরা রেখেছি অচেনা অজানা বিবেকানন্দ। সুতরাং আর বুঝতে বাকি রাখে না আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি, আর আজকের বিশেষ দিনটি বা কী দিন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, একটি কণ্ঠস্বর যা একদিন গোটা বিশ্বের সামনে আমাদের ভারতকে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই মানুষটি নিয়ে আজকে আলোচনা করব। সেই মানুষটিকে নিয়ে আলোচনা করার জন্য আমাদের এই স্টুডিওতে রয়েছে দুটি বিশেষ মানুষ। আমার পাশে রয়েছে শিক্ষক কুন্তল মিত্র স্যার, নমস্কার স্যার। জয় রামকৃষ্ণ। এবং তার পাশে রয়েছেন সুব্রত ঘটক, একজন নাট্যশিল্পী। নমস্কার। তো প্রথমেই আমি এই যে মানুষের মধ্যে যে বিবেকানন্দ এখনও গেঁথে রয়েছে মানুষের মনে, কেনই বা গেঁথে থাকবে না? কারণ তার কৃতিত্ব, তার কাজ এমনভাবে বিছিয়ে রয়েছে আমাদের বাঙালি জাতির কাছে, আমাদের বাঙালি মানুষ থেকে, শুধু বাঙালি বলে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের কাছে গেঁথে রয়েছে। কিন্তু তবুও আমরা বাঙালি জাতি বলুন বা আমরা মনুষ্য জাতি যারা রয়েছে, আমরা সবাই সেলিব্রেশন খুঁজি, একটু উৎসাহ বা একটু প্রাণ কিভাবে আমরা নিজেদের মধ্যে সঞ্চার করতে পারি সেদিকে আমাদের সব সময় নজর থাকে। তাই সেই সেলিব্রেশনের দিকেই আমরা আজও ছুটে গেছি। আজ এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার ব্যাপারে জানা অজানা অনেক গল্প নিয়ে আমরা আলোচনা করব আজকে গীতাঞ্জলি রেডিও 90.4 FM। আমি রয়েছি এখন আপনাদের সাথে আর যে প্রতীক, এবং গল্প করব সেই মানুষগুলোকে নিয়ে। প্রথমেই যাই, এই যে কুন্তলদার কাছেই যাচ্ছি আমি প্রথমে। এই যে ভারতবর্ষকে তিনি স্বামী বিবেকানন্দ চিনিয়েছিলেন, আমি বললাম কথায় কথায়, তো কেন চিনিয়েছিলেন, কি প্রয়োজন ছিল, আর কীভাবেই আমরা চিনতে পেরেছি সেই স্বামী বিবেকানন্দর দেখানো পথে? আমরা যে ভারতবর্ষকে দেখি, সেই ভারতবর্ষ মূলত ইউরোপীয়দের চোখেই দেখি, সবসময় এটা দেখে থাকি। কারণ ইউরোপীয়রা বলে দিয়েছে কে সভ্য আর কে অসভ্য। আজকে নইলে তো ভারতবর্ষের যারা মানুষ তারা বলছেন যে আমার বাড়ির পাশে চীন থাকা সত্ত্বেও আমার সুদূর চীন, বা আমার বাড়ি থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যকে আমরা বলি দূরপ্রাচ্য। তো এই যে ইউরোপীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের একটা রূপরেখা ছিল, এবং সেটা যে আজকের নতুন করে যে ভাবনা চিন্তা এটা নয়, কিন্তু এই ভাবনা চিন্তা যবে থেকে সিল্ক রুট ছিল বা ভারতবর্ষ বা চীনের সঙ্গে যে ইউরোপীয় রাষ্ট্রগুলোর যে ইউরোপীয় দেশগুলোর যে ব্যবসা বাণিজ্য চলতো, তাকে কেন্দ্র করেই ভারতবর্ষের একটা রূপরেখা ছিল। এবং সেই রূপরেখাতে ভারতবর্ষ কেমন না, সেখানে আমরা যদি দেখি যে প্লিনি বলে এক ঐতিহাসিক ছিলেন, তার একটা বই ছিল ল্যাটিন ভাষায় লেখা, খুব বিখ্যাত বই, ন্যাচুরালিস হিস্টোরিয়া। এবং তার সঙ্গে আরেকটা গ্রিক বই, তার নাম হচ্ছে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। তো এবং গ্রিকদের চোখে, মানে যাকে ভারতীয়রা বেসিক্যালি বলতো জবন, সেই গ্রিক এবং ইউরোপীয়দের চোখে ভারতবর্ষ দেশটা কেমন না, এই দেশটা হচ্ছে একটা জাদু ভোজবাজির দেশ। এবং যেই দেশে অফুরন্ত সম্পদ আছে এবং যে সম্পদের ভোগ করার মতো লোক নেই, এখানে জ্ঞানীরা খালি গায়ে বনের মধ্যে ঘুরে বেড়ায়, এই একটা চিত্র ছিল। তো সেই চিত্রই দীর্ঘদিন ধরে লালিত হয়েছে ভারত ইউরোপীয়দের মধ্যে, এবং যেটা আস্তে আস্তে পরিব্যাপ্ত হয়েছে গোটা পৃথিবীব্যাপী। তো সেই ভারতবর্ষ একটা এই রকম চিত্র ছিল। আবার ধরুন নাবিক হেনরি, পর্তুগালের যিনি নাবিক, তিনি ভারতবর্ষ সম্পর্কে একরকম লিখলেন। হেরোডোটাস ভারতবর্ষ সম্পর্কে আরেক ধরনের লিখছেন, যে ভারতীয়রা যুদ্ধের সময় হাতির মতো একটা ভয়ঙ্কর প্রাণীকে নিয়ে আসে, ঠিক আছে, এখানে সোনার ফসল ফলে। হ্যাঁ, মানে ভারতবর্ষ যেন একটা শোষণের জায়গা, ভারতবর্ষ যেন সেখানে সবাই লাভ করতে আসে। তো এই ভাবনা চিন্তাগুলো ছিল।
স্বামীজি স্বামীজি প্রথম মানুষ যিনি গেলেন এবং ভারতবর্ষকে চেনালেন এমন নয়, মানে ভারতবর্ষে স্বামীজির আগেও 4জন মানুষ গেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন মহাত্মা রামমোহন রায়, দ্বিতীয় জন গেলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় জন গেলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, মানে তার ছেলে। তো এরা যে গেলেন, এরা কিন্তু ভারতবর্ষকে চেনায়নি। ভারতবর্ষকে চিনতে হলো, নতুন ভারতবর্ষকে চিনতে হলো স্বামীজির চোখে। সেটা কতদিন পর? 1893 সালে 11ই সেপ্টেম্বর, অর্থাৎ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন। সেই সম্মেলনে স্বামীজি 6 দিন বক্তৃতা দিয়েছিলেন। এই 6 দিনের মধ্যে প্রথম দিন স্বামীজিকে চিনতেই সবারই গেল। যাই হোক, এইখানেই ভারতবর্ষের সম্পর্কে তিনি কি বললেন? তিনি ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের অধ্যাত্মবাদ, ভারতবর্ষের মানুষ এবং নতুন দেবতা, তাদের পরিচয় করালেন। এবং সর্বোপরি ভারতবর্ষ সম্পর্কে একটা নতুন ধারণা পোষণ করলেন, যে ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, জ্ঞান চর্চার দেশ। এই ভাবটা তিনি মানে ইউরোপীয়দেরকে দিলেন। ইউরোপীয়, আমেরিকানস, তারা সবাই এই নতুনভাবে ভারতবর্ষকে দেখতে শিখল। এবং সেখানে কি বললেন না, এই দেশের একটা 10,000 বছরের ইতিহাস আছে। এবং সেই 10,000 বছরে কারা? বৈদিক ঋষিরা, যারা ঋগ্বেদ থেকে পরপর বেদ রচনা করে গেছেন, 18টা পুরাণ রচনা করে গেছেন, এবং যারা নির্লিপ্ত থাকে, যারা আধ্যাত্মিক দিক থেকে অনেক উচ্চতায় থাকে, এবং যারা বেদান্তের মতো একটা বিরাট সাহিত্যকে তারা লালন করে আপন অন্তরে। তাহলে এই যে ভারতবর্ষটাকে স্বামীজি চেনালেন, এই চেনাটা এর আগে কেউ চেনাতে পারেননি। এবং এই যে নতুন ভারতবর্ষকে দেখলেন, গোটা ইউরোপ, আমেরিকার অধিবাসী সহ গোটা পৃথিবীর মানুষজন, এই ভারতবর্ষ এক নতুন ভারতবর্ষ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে স্বামীজির দেখাটা পথটা ছিল আলাদা, যেটা এর আগে পর্যন্ত কেউ এভাবে দেখাতে পারেনি, মানে বলেননি। এখানে যেগুলো ভোজবাজির কথা বলা হচ্ছে বা মেয়েদের কথা বলা হচ্ছে, এখানে গার্গী, মৈত্রেয়ী, অপালা, ঘোষা, এদের কথা বলছেন। হ্যাঁ, স্বামীজি তার আদর্শে ভারতে নারী গঠনের কথা বলছেন। এইভাবে নতুন ভারতবর্ষকে চেনানো হচ্ছিল। আচ্ছা, এই যে ভারতবর্ষকে চেনানো এত এত মানুষের কাছে, এত তো বিদেশের মাটিতেও ভারতবর্ষকে তিনি রিপ্রেজেন্ট করছেন, তো এই যে যুগ নায়ক হয়ে উঠলেন তিনি, দেখতে দেখতে মানুষের কাছে চোখের মনি হয়ে উঠলেন। এই জার্নিটা ছোট ছিল না, অনেক বড় একটা গল্প ছিল, অনেক বড় একটা স্ট্রাগল ছিল। তো আমার ছেলেবেলার কথা যদি বলি, আমার ছেলেবেলাতে ওই দেওয়াল জুড়ে অনেক মনীষীদের ছবি টাঙানো থাকতো ছেলেবেলাতে। তখন আমি হয়তো মা বোঝাতো বা কোনো শিক্ষক এসে বোঝাতেন যে এই মানুষটি ইনি। তো সেভাবে ওই রকম করে অনেক গল্পই স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক মনীষীদের গল্প আমরা জানতে পেরেছি। আমার ছেলেবেলাটা বেঁধে রয়েছে ওরকম করে। তো এই যে যুগনায়ক, তার ছেলেবেলাটা ঠিক কেমন ছিল, আমি সুব্রতদার কাছ থেকে জানতে চাইবো একটু। একদম একদম আসলে বিলে থেকে নরেন্দ্রনাথ, তারপর স্বামীজি হয়ে ওঠা, এই যাত্রাটা একটু সকলে নজর দেখলে বুঝতে পারবেন যে একজন সদ্যজাত সন্তান, তার জন্মের আগেও যে পর্যায়ক্রম চলছে, পিতামাতা তার পরিবারকে ঘিরে, কথিত আছে এবং এটি সত্য যে শিবের কাছে প্রার্থনা করে শিব স্বরূপ আমাদের বিলের জন্ম হয়েছিল। সেই জায়গাতে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে এবং সেখানে গিয়ে মহারাজ তখন বলেন, এখানে প্রার্থনা করো, এখানে প্রার্থনা করলে তোমাদের আবেদনে সাড়া দেবেন সর্বশক্তিমান। অর্থাৎ মায়ের প্রার্থনাতে বিলের আবির্ভাব হলো এবং সেই বিলে ছোটবেলা থেকে দেখতে শুরু করলো পারিবারিক যে শিক্ষা, একদিকে মায়ের উদারতা, স্বাধীন সম্ভব এবং বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার ক্ষমতা, বিদেশীয় ভাবনা চিন্তাকে গ্রহণ করার ক্ষমতা, স্বদেশকে আপন করার ক্ষমতা, তার সঙ্গে পিতার যে জনহিতকর কার্য, প্রতিনিয়ত বাড়িতে যে আসা যাওয়া মানুষের, তার মধ্যে তার বেড়ে ওঠা একটি সৌভ্রাতৃত্বের বোধ তার মধ্যে প্রথম থেকে জাগরিত হয়েছিল। তার জীবনে নানান গল্প দেখলেই বোঝা যায় যে প্রতিনিয়ত সে ছিল আপন খেয়ালে থাকা একজন পরোপকারী বালক। এই পরোপকারী বালক আস্তে আস্তে যখন বড় হতে আরম্ভ করলো,
যখন তার স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে কলেজ জীবন অতিক্রম করলো, তখন তার বন্ধুদের সহচর্যে কেশব সেনের ব্রহ্ম বা ব্রাহ্ম সমাজে তিনি প্রবেশ করলেন। এটি তার জীবন দর্শনের একটি বড় জায়গা। যদি আমরা লক্ষ্য করে দেখি তো দেখতে পাই যে এখান থেকেই তার অনুসন্ধান, তার জীবনের যে মৌলিক বোধগুলো আরও জাগ্রত হচ্ছে। পারিবারিক বিপত্তি নামার কিছু সময় আগে তিনি উপলব্ধি করছেন যে স্বদেশী আন্দোলন, বিপ্লব চেতনা এবং প্রতিনিয়ত দেশের প্রতি যে বোধ, সেগুলো গড়ে উঠছে আধ্যাত্মবাদের শুভ সূচনার লগ্ন থেকে, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠার লগ্ন থেকেই উনি যেমন করে ধরবার চেষ্টা করেছেন বিভিন্ন লেখালেখিতে, তা আমরা দেখলেই খেয়াল করতে পারি। এর পরবর্তী সময়ে ব্রহ্ম সমাজের পরে পরে যখন স্বামীজি আধার পাচ্ছেন, পরম পুরুষ ভগবান রামকৃষ্ণের দর্শন পাচ্ছেন এবং সেখানে গিয়ে যখন তার চরণতলে বসার চেষ্টা করছেন, এই সফরটা কিন্তু লক্ষ্য করলে বোঝা যাবে মানতে না চাওয়ার সফর। সরাসরি প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? এই যে একজন নির্ভীক যুবক বালক এবং তার স্বপ্ন তরি সাজাচ্ছেন রণাঙ্গনে নামবার জন্য, প্রথম দর্শনেই চিনে ফেলছেন ভগবান রামকৃষ্ণ নবযুগের দ্রষ্টাকে এবং সেই দিব্য দর্শন প্রেম নয়ন তাকে উপলক্ষ করছে। বারবার ঘাত প্রতিঘাত, চেনা অজানা ছন্দে তার যে গুরু তাকে চিনতে সহায়তা করেছে এবং একটা সময় দাঁড়িয়ে সে হয়ে উঠেছে রামকৃষ্ণের ফৌজের বড় সাধক। অর্থাৎ জীবন দর্শনের পিতামাতার যে ভূমিকা, তার লালন পালন এবং জীবন চর্চার শুরুর শৈশব, পরবর্তী সময়ে ব্রহ্ম সমাজের ভূমিকা এবং তারপরে ঠাকুর রামকৃষ্ণের স্নেহচর্যে যুগনায়কের যে পর্যায়ক্রম, সেটি সুসম্পন্ন হয় তখন যখন শিকাগো বক্তৃতা সভায় তিনি তার যে সারা জীবনের শক্তি, তার সারা জীবনের যে পড়াশুনো এবং ভারতবর্ষকে দেখবার যে চাহিদা, বিশ্বকে ভারতের দরবারে আনবার যে শক্তি তিনি যখন প্রকাশ করেন সেই ভগবান রামকৃষ্ণের পূর্ণ আশীর্বাদে, তখন তিনি এই বিলে নরেন্দ্রনাথ থেকে যুগনায়ক হয়ে ওঠে সকলের কাছে। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই ছেলেবেলাকে কেন্দ্র করে অনেক ভালো লাগার, অনেক মজার, অনেক ভালোবাসার গল্প জড়িয়ে থাকে। কে না চায় তার ছেলেবেলাতে ফিরে যেতে? আর ছেলেবেলার গল্প যখন হয় সেই বিশেষ মানুষটিকে কেন্দ্র করে, সেই যুগনায়ককে কেন্দ্র করে, তখন সেই গল্পের প্রতি টান আমাদেরও থাকে, কারণ আমরাও একটা সুন্দর ছেলেবেলা পার করে এসেছি প্রত্যেকে। তো আমি কুন্তলদার কাছে আবার ফিরে যাব। কুন্তলদা, ওই যে স্বামী বিবেকানন্দের ছেলেবেলার বিশেষ কোনো গল্প যদি তোমার কাছে থাকে তো অবশ্যই। আমি দুটো গল্প বলবো ভেবেছি সুব্রতর কথার প্রেক্ষিতে। একটা হচ্ছে সুব্রত যে বলল যে সুব্রত আমার ভাতৃতুল্য, আমাদের অনেক ছোট, তো ওকে তুমি করেই বলছি। হ্যাঁ, একদম। তো আমি দুটো গল্প বলবো, তার মধ্যে একটি হচ্ছে স্বামীজির সত্যনিষ্ঠার গল্প। সত্যকে কেন বলবো? কারণ এটা বর্তমান যুগের জন্য খুব প্রাসঙ্গিক। কারণ ঠাকুর বলতেন, শ্রী শ্রী ঠাকুর বলতেন যে সত্যই হলো কলির তপস্যা। এই জন্য একটা গল্প বলবো। আর দ্বিতীয় গল্পটা বলবো ওর যে অনুসন্ধিৎসু স্বামীজির যে মন এবং সেটাকে নিয়ে ঠাকুরের কাছে যাওয়া, সেটা নিয়ে একটা দোলাচল, ওটা নিয়ে দ্বিতীয় গল্পটা বলবো। প্রথম গল্পটা বলি। প্রথম গল্পটা হচ্ছে তখন স্বামীজি ছোট, তার স্কুলে যাতায়াত। স্বামীজি অত্যন্ত মেধাবী, মানে জন্ম থেকেই না প্রচণ্ড শক্তি নিয়ে এসে জন্মগ্রহণ করেছে। অদ্ভুত তার মানে স্মৃতিশক্তি। মানে আমরা মহারাজ বলতেন, স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ, তিনি অদ্ভুত একটা গল্প বলেছিলেন, শুনেছিলাম আমরা। তো বলছে যে যারা মানে একটু বুদ্ধিমান হয় তারা লাইন ধরে ধরে পড়ে, তার থেকে মেধাবী হয় তারা প্যারা দেখে পড়ে, আর তার থেকেও যদি বেশি মেধাবী হয় তাহলে তারা প্রথম লাইন এবং শেষ লাইনতে পড়লে পুরো পাতাটা বুঝতে পেরে যায়। স্বামীজি ওইভাবে পড়তেন। তো স্বামীজি স্মৃতিধর ভীষণ। স্বামীজি স্কুলে গেছেন, স্কটিশের একটা মনে পড়লো হঠাৎ করে, স্কটিশের যে 10 মানে প্রথম সারির যারা মেধাবী ছাত্রদের তালিকা, তার সর্বাগ্রে নামটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ওই সেই নরেন দত্তর নামটা সর্বাগ্রে রয়েছে। তাহলে সেই লোকটা ছেলে যখন পড়ছে আর কি, যখন ছোট ছেলে, তখন স্কুলে একদিন গেছে, স্কুলে ভূগোলের মাস্টারমশাই কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তো স্বামীজি ঠিক উত্তর দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ভূগোলের মাস্টারমশাই তার ধারণা যে উত্তরটি ভুল, তো সঙ্গে সঙ্গে স্বামীজিকে বলছে, না তুমি উত্তরটা ভুল বলেছো। স্বামীজি অত্যন্ত অ্যারোগেন্ট, বলছে না আমি উত্তর ঠিক বলেছি।
যেটা সত্যের প্রতি আঁট থাকা দরকার, মা বলেছে ছোট থেকে। তো স্বামীজি ওই কথাটা ওই সত্যের আঁটের জন্য বলেছেন আমি ভুল বলেছি। বারবার তর্ক বিতর্ক করার সময় মাস্টারমশাই তাকে বেশ কয়েক হাত দিয়ে দিয়েছেন। স্বামীজি কাঁদতে কাঁদতে স্বামীজির খুব কষ্ট হয়েছে এবং বাড়ি ফিরে ভুবনেশ্বরী দেবীর অপার স্নেহের কাছে পরাস্ত হয় সমস্ত বাচ্চাই। কাঁদতে কাঁদতে মাকে বলছে, মা আজকে ভূগোল মাস্টারমশাই আমাকে মারলেন আমাকে, এরকম ব্যাপার। তো বলছে ও আচ্ছা এই ব্যাপার। বলছে তোমার যদি যদি সত্য থাকে, তোমার যদি তুমি ঠিক থাকো, তাতে মারলেই বা কি আর না মারলেই বা কি এসে যায়। এই যে মায়ের কাছে যে সত্যনিষ্ঠার শিক্ষাটা পরবর্তীকালে তিনি গুরুর কাছে পাচ্ছেন। গুরু ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি বলছেন যে সত্যের আঁট থাকা খুব জরুরি। এবং মানে এমনও ঘটনাও ঘটেছে, স্বামীজিকে একদিন ঠাকুর প্রবচন করছেন, ঠাকুরের প্রবচনটা খুব সুন্দর। তুমি দক্ষিণেশ্বরে যদি যাও, এখনও দক্ষিণে ঠাকুরের যে ঘরটা আছে সেই ঘরে ওখানে বলছেন, তুই দেখলে তোমার চোখের সামনে চলে ভেসে উঠবে। ঠাকুর বলছেন, তো হঠাৎ স্বামীজিকে বললো ওরে চাতক পাখির মতো থাকবি, যেমন মানে গলা চেয়ে থাকে জলে যেন বসে থাকে সেই রকম থাকবি। তো এরকম বলেছে। তো বলছে একদিন নরেন ঘুরতে ঘুরতে দেখেছে যে একটা কেউ ছোটো পাড়া একটা প্রাণী জল খাচ্ছে। সে বলল না না আপনি ভুল বলেছেন। বলে কেন? বলে চাতক পাখি তো এর গঙ্গা জল খাচ্ছিল। ঠাকুর তো সঙ্গে সঙ্গে সংশয় বলে চাতক পাখি গঙ্গা জল খাচ্ছিল, শুনেছি তো আকাশের বাড়ির দিকে তাকিয়ে থাকে। তো পরে নরেন দেখালো, বলে ওই দেখুন চাতক জল খাচ্ছে। বলে ওটা চামচিকে। বলছি চামচিকে দেখেছিস? ঠাকুরও মনে মনে সংশয় হচ্ছে যে আমি আমার আমার মিথ্যার আশ্রয় হল না তো। তো এই যে সত্যনিষ্ঠাটা ভগবান রামকৃষ্ণদেবের মধ্যে ছিল, এবং যেটা যেটা তার মায়ের কাছ থেকে শিক্ষাটা পেয়েছিল, পরবর্তীকালে ঠাকুরের সঙ্গে মেলাতে গিয়ে ওই একই সত্য সঞ্চারিত হয়েছিল, যেটা স্বামীজির খুব কাজে লেগেছিল। দ্বিতীয় যে গল্পটা, ওটা ভাইয়ের গল্প ধরে বলি, অনুসন্ধিৎস মনের প্রশ্ন। স্বামীজি তখন সুরের মিত্তির বাড়িতে প্রথম ঠাকুরের সঙ্গে দেখা হয়। ঠাকুর তো স্বামীজির গান শুনে ভীষণ আপ্লুত। তাকে পরে পাশে ডেকে নিয়ে গিয়ে ভাইয়ের মনে আছে ওই মাখন মিছরি সব খাইয়েছিল, পরে বলো সন্দেশ, বললো আগে তুমি খাও। মানে স্বামীজিকে ভালোবেসে, যেন কতদিন দেখা হয় নাই, যে যুগ যুগান্তর ধরে যার সঙ্গে তার এত ভাব, সে এতদিন পরে এলো, এটা ঠাকুরের ভাব। তো এর আগে স্বামীজি যেখানে যখন সাধু সন্ন্যাসী পেত তাদেরকে একদম ডাইরেক্ট কোশ্চেন করতেন, ডাইরেক্ট কোশ্চেন, কোনো ঘুরিয়ে পেছনে নাই। আপনি কি ঈশ্বর দর্শন করেছেন মশাই? এই রকম প্রশ্ন। তো কারোর কাছে হ্যাঁ, এবার সবাই কি করতো, ওই একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভনিতা করতো, সঠিক উত্তরটা দেওয়ার জায়গাতে কেউ ছিল না। তো স্বামীজি একদিন হলো কি, দেবেন্দ্রনাথ ঠাকুর উনি তখন ব্রাহ্ম সমাজের মানে আদি ব্রাহ্ম সমাজ হয়ে গেছে, তিনি তখন ব্রাহ্ম সমাজের গুরু। স্বামীজিও পরবর্তীকালে 1880 একটু আগে ওই ব্রাহ্ম সমাজে নাম টাম লেখাচ্ছে, সেখানে সে বক্তব্য রাখছে। দেখছি যে ওই দেবেন ঠাকুরের কাছে পৌঁছে জিজ্ঞেস করতে হবে যে তিনি ঈশ্বর দেখেছেন কিনা, কারণ আমাকে যে ওর কাছে পৌঁছে দেবে তা তাকে নিজে জানতে হবে, যে রাস্তা জানে না আমাকে ধরে কি করে পৌঁছাবে। তো একদিন দেবেন্দ্রনাথ ঠাকুর গঙ্গা বক্ষে হাওয়া খাচ্ছেন, স্বামীজি গঙ্গায় ঝাঁপ দিয়ে গেছেন সাঁতার কেটে, বজরায় একদম ডাইরেক্ট ওপরে উঠে গিয়ে যে স্বামীজিকে ওই অবস্থায় দেখে দেবেন্দ্রনাথ হকচকিয়ে গেছে, অবাক হয়ে থেকে বলছে, তাকিয়ে আছে স্বামীজির দিকে। স্বামীজিকে বলছে, মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? দেবেন্দ্রনাথ কথা বলেনি। দ্বিতীয়বার একই প্রশ্ন, মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? উত্তর নেই। তৃতীয়বারে যখন স্বামীজি একই প্রশ্ন করেছে, তখন দেবেন্দ্রনাথ বলছেন, তোমার চোখটি দেখে এক যোগীর মতো মনে হচ্ছে। স্বামীজি দেখলো এখানে উত্তর পাওয়া যাবে না, গঙ্গায় ঝাঁপ দিয়ে চলে গেল। পরে ভগবান রামকৃষ্ণদেবের সঙ্গে যখন তার হৃদ্যতা প্রচুর বেড়ে গেছে, তাকে ছাড়া থাকতে পারছেন না, তখন তিনি মনে মনে ভাবছেন এ প্রশ্ন করলে যদি উনি অন্য এইভাবে উত্তর দেন তাহলে কি হবে। এবং ঘটনাটা হলো কি, তিনি যখন ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুরের একদম ডাইরেক্ট উত্তর, হ্যাঁ দেখেছি। এটা বলেই ক্ষান্ত থাকলেন না, পরের কথাটা কি বললেন, তোকেও দেখাতে পারি। তার মানে এই যে সত্যনিষ্ঠা, এবং যে ওই পথটা দেখেছে তাকে পৌঁছে দেওয়া ভগবানের কাছে, সেটা ইনি, মানে আমার গার গুরু নির্বাচন, তখন এই গুরু হয়ে গেছি। এবং পরে বলছে না, যদি ওরে বলে ভায়া রামকৃষ্ণ যদি কোনো ঈশ্বর নাও হয়ে থাকে, তাও আমার এই জন্ম জন্মান্তর এই দরিদ্র ব্রাহ্মণের
সেবাতেই আমার উৎসর্গ করা থাকলো। স্বামী তুরানন্দজিকে যে চিঠিগুলো দিচ্ছেন তার মধ্যে একটাতে আছে। তো এই যে বিষয়টা, যে ঠাকুরের প্রতি এই যে কমপ্লিট স্যারেন্ডারটা কখন হলো, যখন স্বামীজির এই সত্যনিষ্ঠার যথার্থ উত্তর ঠাকুরের কাছে পেলেন। তো এই দুটো গল্প ছিল। পরের এবার আমি আবার ওই একই প্রশ্ন নিয়ে সুব্রতদার কাছে যাব, যে তোমার কাছেও যদি কোনো বিশেষ গল্প থাকে যদি শোনাও। একদম একদম এটা একদম নরেন্দ্রনাথের আগের বিলে জীবন, ছোটবেলার যখন জীবন হচ্ছে সেই জীবনের গল্প। আহ, তার পরিবারের পিতা উকিলের যে টোটাল মহল, সেই মহল জুড়ে বাড়িতে বিভিন্ন জাতির আনাগোনা থাকতো। সেই জাতির জন্য তাদের খাদ্য ব্যবস্থাও থাকতো। খাদ্য ব্যবস্থার পরে স্পেশাল তখনকার দিনের মানুষেরা হুঁকো নিত। তো ছোট বিলে নরেন্দ্র হয়ে ওঠার অনেক আগের এই গল্প। সে জানতো যে এঁঠো খেলে জাত যায়, বিধর্মের এঁঠো খেলে নিজের জাত চলে যায়। এই প্রশ্ন তার কাছে ছিল সবসময়, এই সংশয়ও ছিল, এর উত্তর সে খোঁজার চেষ্টা করত। একদিন পিতার অবর্তমানে সারা ঘর যখন খালি, সেই সময় দাঁড়িয়ে সে প্রত্যেক জাতিদের রাখা হুঁকো নিজে একটু করে খেতে শুরু করলেন। কখনো হিন্দুর, মুসলিমের, শিখ, ঈসাই, পার্সির, প্রত্যেকে পার্শ্বদের হুঁকো সে টেস্ট যখন শেষ করছে, বাবার হাতে ধরা পড়ছে। বাবা বলছে, এ কি কাণ্ড তোর, তুই জানিস একে অপরের অন্যের এঁঠো খেতে নেই, তারপর তুই এঁঠো খাচ্ছিস কি করে? যে বাবা, দেখছিলাম এই এঁঠো খাওয়ার পর কি করে জাত চাই, আমার কই জাত গেল? আমি তো সে তোমার পুত্র, আমি তাই হয়ে আছি, আমার কি করে জাত গেল? ঠিক এমনই আর একটি ঘটনা ঘটছে যখন বিবেকানন্দর সন্ন্যাস জীবনের পথ, দুটি গল্পের কেন সেতুবন্ধন করতে চাইছি। পরিব্রাজক স্বামীজি এগিয়ে চলেছেন। সে তার এগোনোর পথে, যাত্রা পথে একজন সুতমার মানুষ তার পর্বতের চূড়ায় বসে সে ছিলিম খাচ্ছে। সে আসক্তি না থাকলেও তার সঙ্গ দেওয়াটা প্রবণতা ছিল। সেই পাপড়ের গল্পও দেখেছি, খেতুরি মহোৎসবের বাইজিতের কাছে সরে এসে কাছে যাওয়ার মাতৃ সম্বর্ধনও দেখেছি, এবং এই ছোটবেলাতেও দেখছি। তখন সে পর্যায়ক্রমে ওই পথে প্রথমে ছুতমার্গের কথা উল্লেখ করায়, আমি ছোট জাতি, আমার হুঁকো তুমি কেন ছোবে, তখন সে ধাতস্থ না হয়ে এগিয়ে গিয়েছিল। পরে তার মনে হচ্ছে আমি একজন যুগদ্রষ্টার স্বপ্ন দেখছি, আমি সন্ন্যাস নিয়েছি, আমার ভেতরে জাতপাত। আবার ফিরে গিয়ে কিন্তু সে তার কাছে হুঁকো কেড়ে নিয়ে সে ছেলেমেয়ের টান দিচ্ছে, এবং তার যে ছোটবেলা আর বড়বেলা, এই সময়টা দুটোর মধ্যে কোনো তফাৎ থাকছে না। ছেলেবেলায় বিলে যেমন করে উদ্দামতা দিয়ে সব জাতের মধ্যে সমন্বয় খুঁজতে চেয়েছিল, বড়বেলাতেও বিলে তেমন করে তার ছেলেমেয়ের মধ্য দিয়ে ধর্মের যে অসহিষ্ণুতা সেটাকে দূরে সরিয়ে দিয়েছিল। বাহ। আর আমাদেরও এই যে বিলেকে বা বিবেকানন্দকে আমাদের অনেক রকমভাবে আমরা চিনি, অনেক রকমভাবে আমরা চিনে এসেছি ছেলেবেলা থেকে, কিন্তু কোথাও গিয়ে, আমি কুন্তলদার কাছেই যাচ্ছি আবার ফিরে, তো কোথাও গিয়ে এখনকার সময়ে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে স্বামী বিবেকানন্দের যে কথাগুলো, ওই যে যেমনভাবে আমরা হয়তো একটা দুটো রচনার মধ্যেই তাকে মনে রাখছি, আবার হয়তো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে গল্প, এরকম কি কখনো তোমার মনে হয়েছে? বা আমাদের এই পাঠ্যপুস্তক বা এই যে নতুন জেনারেশনের জন্য তিনি অনেক কিছু ভেবেছিলেন, হ্যাঁ, সেটা এখন কোথাও গিয়ে মনে হচ্ছে না যে হারিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা এই যেখানে মানুষ ইন্টারনেটে বাঁধা পড়েছে সেই সমস্ত সময়? কথাটা একদম ঠিক। কারণ স্বামীজিকে সেইভাবে স্বামীজিকে নিয়ে চর্চা হয়নি। 1980-র দশক থেকে, 80 থেকে বোধহয়, 80 থেকেই স্বামীজিকে নিয়ে চর্চা শুরু হলো। তার আগে স্বামীজি যখন জীবিত ছিলেন বা যখন শরীরে ছিলেন, তখনও স্বামীজিকে, বা মৃত্যুর পরেও বেশ কিছুদিন স্বামীজিকে প্রচুর, স্বামীজি সম্পর্কে গঞ্জনা, এই বাঙালি গঞ্জনা প্রিয়, বুঝলে প্রতীক। তো এই গঞ্জনা প্রিয় বাঙালি স্বামীজিকে কম কটূক্তি করেনি। অমৃতবাজার পত্রিকা স্বামীজিকে সম্পর্কে লিখছে যে একটা মাংস ভক্ষণকারী সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। 1902-এ স্বামীজি শরীর চলে যাওয়ার পরে স্বামীজি সম্পর্কে লিখছে যে একটা মাংস ভক্ষণকারী সন্ন্যাসীর শরীর গেছে। দ্বিতীয় যে হচ্ছে ঘটনা, সেটা হচ্ছে যে হাওড়ার লোক, মানে স্বামীজি তো স্বামীজি সন্ন্যাসিনী শিষ্যাও তো অনেক ছিলেন, বিদেশি সন্ন্যাসিনী শিষ্যাও ছিলেন। তো তাদের সঙ্গে যখন যাচ্ছেন, বা স্বামীজি যখন স্নান করতে যাচ্ছেন
গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, হাওড়ার লোক বলছে এটা বিবেকানন্দ নয়, এটা হলো বিবিকা আনন্দ। তার মানে এই অবহেলার ছিল। স্বামীজিকে নিয়ে একদল যুবক যেমন অন্যরকম ভাবছিল, যেটা জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা পরে দেখছি, কিন্তু স্বামীজিকে গঞ্জনাও প্রচুর পেতে হয়েছে। সেই স্বামীজির গঞ্জনার থেকে এখন হঠাৎ 1980-র দশকে মানে সরকারও কোনো দিন স্বামীজিকে নিয়ে এভাবে ভাবেনি যে স্বামীজিকে পড়া উচিত। অনেক আবোল তাবোল কবিতা আমি সিলেবাসের মধ্যে দেখেছি। স্বামীজির দুটো কবিতা ওখানে দেওয়া হোক তো। স্বামীজির মৌলিক লেখা 4টে, এছাড়া তার যে বক্তৃতাগুলো ছিল সেগুলো তো আছে। তো স্বামীজির লেখা যদি দেওয়া হতো তাহলে এই সমাজ ব্যবস্থা হতো না। 1980 থেকে যে চর্চা শুরু হয়েছে সেটা ধীরে 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 হচ্ছে, কিন্তু এটার আরও প্রকাশ দরকার। ঠিক আছে, সিলেবাসের মধ্যে স্বামীজির বলা গল্প বা ছোটদের জন্য স্বামীজি কীরকম কী ভাবতেন, একটা ছোট বই পাওয়া যায়, উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে, সবার স্বামীজি, অনেকদিন আগেকার পুরনো বই, সবার স্বামীজি। এই গল্পটা এই গল্পটার একটা মজার ব্যাপার আছে। আমি তখন খুব ছোট, সাঁইথিয়া আমার বাড়ি, তো ওখানে স্বামী কৃষ্ণানন্দ তাঁর একটি আশ্রম আছে, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের আশ্রম, স্বামী কৃষ্ণানন্দ এসেছিলেন। তো আমাকে ওই সবার স্বামীজি বলে একটা বই স্বামী কৃষ্ণানন্দ দিয়েছিলেন, স্বামীজি দিয়েছিলেন, মহারাজ দিয়েছিলেন। তো সেই বইটা আমার ছোটবেলা থেকে স্বামীজির প্রতি আগ্রহ বাড়িয়েছিল। এখন বিষয়টা হচ্ছে, অভিভাবকদেরকে বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে তুমি ঘরে যাও, যে কোনো বাড়িতে যাও, দেখবে মূল্যবোধ তলানিতে ঠেকেছে। ঠিক আছে, একটা কারোর বাড়িতে সাধু সন্ন্যাসী গেলে মানুষ প্রথমে চোর ভাবে, এটা ঘটনা। তুমি ধরতো কেউ একটা এসছে, হরিনারায়ণ বলে এসছে, তুমি স্বামীজির সময় পাবে না, স্বামীজিকে ঘরে বন্ধ করে রেখেছে যেন ওই সন্ন্যাসীর কাছে না গিয়ে পৌঁছায়। কেন পৌঁছালে কি, তার নিজের কাপড়টুকু পর্যন্ত খুলে দিয়ে দেবে। তার বাড়ির মা বাবার সন্ন্যাসীদের প্রতি অগাধ শ্রদ্ধা, স্বামীজির সেই জন্য কিছু ওপর থেকেও তাদেরকে কাপড় জামা ফেলে বা অর্থ ফেলে দিয়ে সাহায্য করছে। এখন সেই মূল্যবোধ নষ্ট হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, আমি যে অঞ্চলে চাকরি করি, কোটাসুর হাই স্কুল, ওই ধারে পাশে প্রচুর বড় বড় গাড়ি যাতায়াত করে, এবং সেখানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, এবং সেই অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় যখন মানুষের অ্যাক্সিডেন্ট হয়, সেই খুব দুর্ভাগ্যের বিষয়, ওই আহত মানুষগুলোর সঙ্গে মানুষ সেলফি তুলতে ব্যস্ত থাকে, বা তাকে কি করে নিয়ে যাওয়া হচ্ছে তার ব্যস্ততা, তার যন্ত্রণাটাকে নিজের যন্ত্রণা ভাবতে পারে না। তাহলে এই যে মূল্যবোধের হানি হয়েছে, কেন হয়েছে না, সে বাল্যকাল থেকে স্বামীজিকে পড়েনি। যদি স্বামীজিকে পড়তো তাহলে ওই যে মানুষটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আর এই যে দাঁড়িয়ে আছি আমি, দুজনে এক হতে পারতাম, ওর যন্ত্রণাটা আমি ভোগ করলে তবে না পৌঁছাতে পারতাম। তো সেই জন্য স্বামীজিকে পড়া উচিত। এবং 3টে বিষয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি, এদের সম্পর্কে খুব সরকারের সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত। সিলেবাসে এদের গল্প, এদের জীবনচর্যাকে অন্তর্ভুক্ত করা উচিত। কেন উচিত? কারণ বেদান্তকে যদি আমরা প্রত্যক্ষ করি, সেটা ঠাকুর এবং মা এদের জীবন দিয়ে সেই বেদান্তকে দেখা যায়, সেই জন্য অন্তর্ভুক্ত করা উচিত। আর অন্তর্ভুক্ত করলে সামাজিক মূল্যবোধও বাড়বে, দেশাত্মবোধও বাড়বে। এই যে সামাজিক আমরা যে হানাহানি, সাম্প্রদায়িকতা, এই যে একে অপরের প্রতি ঘৃণ্য মনোভাব পোষণ করা, একে অপরকে সন্দেহর বাতাবরণ, এগুলো দূরীভূত হবে। ঠাকুর বলতেন না যে তোমার একবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, তোমার সংসার কি বিদ্যার সংসার না অবিদ্যার সংসার? আমার মনে হয় যদি এগুলো অন্তর্ভুক্ত হয় তাহলে এই অবিদ্যার সংসার দূর হবে এবং একটা বিদ্যার সংসার গড়ে উঠবে। সত্যিই তাই। আমরা কখনো কখনো ওই দেশ বিদেশের গল্প পড়তে গিয়ে আমাদের নিজেদের ঘরের গল্পই ভুলে যাই। তাই আমাদের কখনো কখনো হয়তো প্রয়োজন আমাদের নিজেদের বাড়ি এবং আমাদের আশেপাশে যত গুণী মানুষ রয়েছে, যারা মনীষী রয়েছে, তাদের গল্পগুলো একটু জানা উচিত বলে আমার মনে হয়। এছাড়াও ওই যে একাত্মর মধ্যে যে আনন্দ রয়েছে, যে ভালো লাগা রয়েছে, সেই গল্প তো আমরা প্রায়শই দেখতে পাই যে কোনো উৎসবে, যে কোনো মেলার সময়। তো এই এক হয়ে থাকা
যে কি একটা আলাদাই মাহাত্ম্য আছে সেই সম্বন্ধে আমরা হয়তো মানে নিজেদের অজ্ঞাততাতেই আমরা হয়তো আনন্দে মেতে আছি। হয়তো একটু ভেবে দেখলেই খুঁজে পেতে পারি যে কতটা আনন্দ রয়েছে সেই এক হয়ে যাওয়ার মধ্যে, সেই মিশে যাওয়ার মধ্যে। আর এই মিশে যাওয়ার গল্প, এই এক হয়ে যাওয়ার গল্প আজকের নয়, অনেক দিন ধরে অনেক মনীষীদের হাত ধরে, অনেক মনীষীদের কণ্ঠস্বরে ভেসে উঠেছে এই গল্প। তো আমি আবার সুব্রতদার কাছেই যাচ্ছি। তো এই যে স্বামী বিবেকানন্দ বিভিন্ন দেশে ঘুরেছিলেন, তো এইখান থেকেই কি তার যে লেখালেখির জীবনটা শুরু হয়েছিল, নাকি তার ব্যক্তিগত তার আগে থেকে তিনি লেখালেখি করতেন? তার লেখালেখি বিষয়টা যদি একটু বলেন। দেখুন, স্বামীজি লেখার জায়গাটা তৈরি হচ্ছে তার স্বদেশের মাটি থেকেই। তার লেখালেখির জায়গা থেকে আরও বেশি বুঝবার জন্য তার যে নিজস্ব দর্শন, স্বামীজি মানুষকে ধরেই কাজ করার চেষ্টা করেছেন। মূল জায়গাটি হচ্ছে মানুষ। আমরা ছিলাম পশু, হয়েছি মানুষ, দেবতা হতে হবে। এই যে টোটাল বিষয়টা, এটি বারবার উনি এর বিষয়ে জীবন চর্চাকে রেখেছেন। লেখালেখির জায়গাটা তখনই উনি যখন হয়ে উঠছেন তারপরে লেখার চেষ্টা করছেন। আমাদের কি গণ্ডগোল হয়, আমরা অল্প জানার ভেতরেই কিছু করবার চেষ্টা করি। ঈশ্বর দর্শন না হলে কোনো কাজই দীর্ঘস্থায়ী হয় না। রবি ঠাকুর এই কারণে চিরকালের, তার কারণ তার দর্শন ছিল চিরায়িত, চির মাধ্যমে। তাই বিবেকানন্দ লেখালেখি জায়গাটা ধরতে গেলে এইটাকে বোঝার চেষ্টা করতে হয় আমাদেরকে। একটা পর্যায়ে হয়ে ওঠার পর, নিজের স্বদেশকে বুঝবার পর তার কলম চালিত হয়েছে। এক্ষেত্রে তার যে টোটাল বৌদ্ধিক বিকাশ, সেটি কিন্তু রামকৃষ্ণ ঘরানার মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে। আমরা তার লেখার ক্ষেত্রে যেমন ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং কোথাও গিয়ে আমাদের কর্মযোগ পাচ্ছি। নিজস্ব ধারাতে লেখা, যে লেখার মধ্য দিয়ে আমাদের যে ভাবধারার পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে। এছাড়াও স্বামীজির নিজস্ব লেখার মধ্যে আমার ভারত, অমর ভারত, এটি অত্যন্ত গুণমানের একটি লেখা। এবং ভারতের বিবেকানন্দ, এই লেখাগুলির যে আধার, তার নিজস্ব চিঠিপত্র, সেগুলো তৈরি হচ্ছে পরিণত বিবেকানন্দের জীবন দর্শন থেকে। অর্থাৎ সবটা দেখে নেওয়ার পর ভারতবর্ষকে একটা মানচিত্রের মধ্যে দেখা এবং ভারতবর্ষের মধ্য থেকে বিদেশকে দেখার যে প্রবণতা, সবটা দেখে নেওয়ার পর আপনি যখন আমার গণ্ডি নিয়ে বসতে শুরু করি, তখন কি হয়, সেই সব দেখার পর নিজের আত্মদর্শনের নিজস্ব নির্লিপ্ততার লেখাটা বেরিয়ে আসে। তাছাড়া কোথাও গিয়ে আমি লিপ্ত হয়ে যাই, কোথাও গিয়ে আমি কারোর দ্বারা প্রভোগ হয়ে যাই, সেটা বিবেকানন্দের জীবন দর্শনে কোথাও ঘটেনি। আপনার যে প্রশ্ন, লেখালেখির দিকে বিবেকানন্দের যে স্বদেশী ভাবনা, স্বদেশী চিন্তা, স্বদেশী জাগরণ ঘটেছিল, একটি বড় জায়গা তার লেখাতে আমরা দেখলেই বুঝতে পারি। তার ভারত প্রেম, ভারতবর্ষের প্রতি যে চেতনা, সেটি তৎকালীন সমাজে পরাধীন ভারতবর্ষের প্রত্যেকটি স্বদেশী বিপ্লব আন্দোলনের যারা বড় মুখ, তাদের জীবনকে নাড়িয়ে দিয়েছিল। এক জায়গায় সুভাষচন্দ্র লিখছেন, যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন, আমি তার পায়ে লুটিয়ে পড়ে তার দর্শন নেওয়ার চেষ্টা করতাম। একটা সময় দাঁড়িয়ে বলছেন ঋষি অরবিন্দ, তিনি হচ্ছিলেন সন্ন্যাসীরূপী ঝঞ্ঝা। তার কোন লেখা পড়ছে? তার পত্রাবলী পড়ছে, তার নিজস্ব আমার ভারত, অমর ভারত পড়ছে, তার বিবেকানন্দের ভারত দর্শন পড়ছে এবং কোথায় কর্মযোগ নাড়িয়ে দিচ্ছে। নির্লিপ্ত যোগ সাধন, কর্মের যোগ, অর্থাৎ যে কর্মতে আমি কোথাও গিয়ে আমিত্বকে পোড়াতে পারি, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, এই আমিটাকে বারবার উনি মারতে চেয়েছেন। অর্থাৎ নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের দেশ বলে নয়, সর্বদেশের সর্বকালের হয়ে উঠবার আহ্বান জানিয়েছেন প্রত্যেক লেখালেখিতে। তাই তার জীবন দর্শনের বিলে থেকে নরেন ও পরবর্তী বিবেকানন্দের যাপন দেখলেই বোঝা যায়, তিনি ভারতবর্ষকে তার মায়ের মতো যেমন আখ্যা দিয়েছে, বিদেশের মাটিতেও তিনি মায়ের যে সুস্বাদু ছড়িয়ে দিয়ে এসেছে এবং পরে মাকে আরও অলঙ্কিত করেছে তার লেখালেখির মধ্য দিয়ে, যা সমস্ত দেশ, কাল ও সময়কে বড় অতিক্রম করে গিয়েছে। তার সমস্ত লেখা জ্বালামুখী হয়ে উঠেছে। একটি কথা বললেই বোঝা যায়, গান্ধীজি যখন শান্তিনিকেতনে আসছেন, তখন তার যে লেকচার হচ্ছে, সেখানে তিনি বারবার উল্লেখ করছেন বিবেকানন্দকে বুঝবার জন্য বড় প্রয়োজন, এই স্বদেশের বাংলা, মরা বাংলাকে জানবার জন্য, ভারতবর্ষের বৃহত্তর যে ভৌগোলিক অবস্থান, তাকে বুঝবার জন্য বিবেকানন্দকে আনবার ও জানবার বড় প্রয়োজন। এই যে অনুভব তারাই করতে পারে। একটি লাইন আছে, আপন যে হয় গো জনা, নয়ন তার যাই গো চেনা। তার লেখা তারাই অনুভব করতে পারে যারা হয়ে ওঠার প্রবণতায় থাকে।
তাই আমাদের এই আহ্বানটুকু থাকা প্রয়োজন, বিবেকানন্দ লেখালেখির ভেতরে শুধু সাহিত্য নয়, শুধু জ্ঞান নয়, শুধু বৌদ্ধিক চেতনা নয়, একটি বিপ্লবসম আত্মনিবেদন তৈরি হয়, যার মধ্য থেকে নিজের যে আমিত্ববোধ, নিজের স্বার্থপরতা সেটি দূরে সরে যায় এবং কোথাও গিয়ে ডেডিকেশনটা হয় সকলের জন্য। এবং এই লাইনটি বলেই তার লেখালেখি সম্পর্কে আমাদের পড়া, আমাদের জানা খুব কম। সেখান থেকে মনে হয়েছে বর্তমান প্রজন্মের কাছে তার লেখালেখি পড়লে তাকে জানবার, তাকে বুঝবার সক্ষমতা বেড়ে যায়। তার চরণতলাতে তখনই আসা যায় যখন তার সম্পর্কে সাম্যক ধারণাটা ক্লিয়ার হয়। এবং আমরা যতই কথা বলি না কেন, যতই ভাবের আদান প্রদান করি না কেন, তার কাছে প্রথমে জানা দরকার। প্রথমে আমার প্রফেসর বলতেন, বইটিকে না পড়তে পারলেও ধারণ করার চেষ্টা কর, ধারণ করলেই বাহন হবে, বাহন করলেই যাপন হবে। তাই আমার যুব সম্প্রদায়ের কাছে এইটুকু বলবার আহ্বান, বিবেকানন্দ সম্পর্কিত যে সমস্ত নিজস্ব লেখালেখি তার আছে, সেটি যারা এই ভাবধারায়, যারা এই আদর্শকে চেতনা সম্পর্কে নিতে চায়, তার লেখালেখির দিকটি ফলো করলে অনেক বেশি স্বাধীন চেতা, অনেক বেশি মানে সহিষ্ণুতা এবং অনেক বেশি মৌলিক হয়ে উঠতে পারে। আচ্ছা আচ্ছা কুন্তল দা, এই যে স্বামীজির কথাতে কখনো এসেছিল উঠে যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা হয়তো অনেক শ্রেয়, তো এই সময়ে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে মাঠগুলো ফাঁকা পড়ে রয়েছে, এই যে বাচ্চারা আর কি এখন মাঠেও যায় না ঠিক করে? আচ্ছা, এই কথাটা বলার আগে তোমাকে একবার জিজ্ঞাসা করি, আচ্ছা স্বামীজির মতো এত বিদগ্ধ মানুষ, না তিনি কি বলতে পারেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? এখানে একটুখানি একটা প্রেক্ষিত আছে। প্রথমে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কেন? কারণ তোমার পেট গুড়গুড় করছে। বাঙালি হচ্ছে ভোজন রসিক, দিন রাতে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত পরদিন কি খাবে তার লিস্ট সে ক্রমাগত করে, ঠিক আছে? এই আজ সকালে উঠে এটা খাবো, ভাই ভাজা, ওই ভুজি, এই আজকে লুচি হলে হয় ভালো হয়, একটু মাংস হলে ভালো হয়। এই মানুষ না, এই বাঙালি হচ্ছে পেট সর্বস্ব বাঙালি। তো তুমি ধরো এবার গীতা কি খুব খুব তুচ্ছ গ্রন্থ নাকি? গীতা হলো মানে বেদান্তের সার, এটা আমি মনে করি। একদম বেদান্তের সার হচ্ছে গীতা। একদম একদম। যে গীতাকে বুঝতে গেলে তোমার দেহ মনের গঠনটা একদম ইস্পাতের মতো হওয়া উচিত। তাহলে স্বামীজি বলছেন প্রথমে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কারণ ফুটবল খেললে দেহ আর মনের গঠন হয়, তবে তুমি গীতা বুঝতে পারবে। তোমার পেট গুড়গুড় করছে, ওই খেলে হাঁটু ঝিনঝিন করছে, কোমর টনটন করছে, মাথা ভনভন করছে, তবে গীতা বুঝতে পারবে না, তোমার দেহবোধ থেকেই তুমি বেরোতে পারবে না। এই যে মানুষের যে দেহ বুদ্ধি, ঠিক আছে, চামড়ার বাইরে কিছু নেই, এটা আমরা যে ভেবে রাখি না, তা এটা হবে না। এবং সেই জন্য মানে এই জন্যই স্বামীজিকে একটা আর যে প্রধান বলে একজন ঐতিহাসিক আছেন, খুব বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন স্বামীজি হলেন জাতীয়তাবাদের জনক। মানে আমাদের জাতীয়তাবাদের যারা মানে জাতীয়তাবাদের আমরা তিনজনকে মানে প্রথম সারিতে রাখি। যদি মানে সেটা কীরকম, সেটা হচ্ছে জাতীয়তাবাদের জনক হলেন স্বামীজি, জাতীয়তাবাদের ঋষি হলেন বঙ্কিমচন্দ্র। ঋষি কেন? মানে যারা মন্ত্র রচনা করেন, ঠিক আছে? মুনি কি করেন? মুনি মানে মনে চিন্তা করে মন্ত্রটাকে দর্শন করেন, ঠিক আছে? বিশ্বামিত্র মুনি। আর ঋষি কি করে? এই যে মুনির কাছ থেকে যে মন্ত্রটা পেল সেটা শ্রুতির মাধ্যমে তার ছাত্রদেরকে প্রোভাইড করে। এটা হচ্ছে জীবন। তাহলে মন্ত্রকে দর্শন করা হয়। এই যে এই বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকায় 1975 মনে হয় সেপ্টেম্বর, খুব সম্ভবত মনে পড়ছে, সেপ্টেম্বরে তা যখন বন্দে মাতরম স্তোত্রটা লিখলেন, যেটা পরবর্তীকালে তিনি যখন ওই বঙ্গদর্শনে বেরোচ্ছে আনন্দমঠ উপন্যাসটা, এবং 1882-তে যখন গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই বন্দে মাতরমটাকে ওখানে ইনক্লুড করা হয়েছে। তো এই যে মন্ত্র দেখলেন, তাই উনি হলেন ঋষি। আর রবীন্দ্রনাথ সেটাকে যাপন করলেন, পুজো করলেন দেশমাতৃকাকে, এবং সেই জন্য রবি ঠাকুর হলেন জাতীয়তাবাদের পুরোহিত, ঠিক আছে? তো এই যে স্বামীজি, এবং তাহলে সেই হিসেবে ধরতে গেলে ভগবান শ্রী রামকৃষ্ণ হচ্ছে জাতীয়তাবাদের ঠাকুরদা, মানে যদি বাবা হয় তাহলে ওটা ঠাকুরদা হিসেবে ট্রিট করাই উচিত। যাই হোক, তো হ্যাঁ বলছি যে
জাতীয়তাবাদের ক্ষেত্রে স্বামীজির ভাবনা চিন্তাটা সম্পূর্ণতই আধুনিক। যেমন 1901 সাল, হেমচন্দ্র ঘোষ, এই হেমচন্দ্র ঘোষের কথা আমরা আরও পরে আরও অনেকবার পাই। যেমন সুভাষচন্দ্র বোসের সঙ্গে তার ভীষণ সম্পর্ক ছিল এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিলেন 1928। ওই হেমচন্দ্র ঘোষ 1901 সালে, স্বামীজি তখন আর 1 বছর পর শরীর চলে যাচ্ছে, স্বামীজি ঢাকা গেছিলেন পূর্ববঙ্গে। তো ওখানে হেমচন্দ্র ঘোষ এবং তার কিছু সাঙ্গপাঙ্গ তারা গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করে বলছে যে স্বামীজি আমাদেরকে বলুন আমরা কিভাবে জীবন যাপন করব, আমাদের ব্রহ্মচর্যের পথ আপনি দেখান, এই দেশ আমরা কি করে আধ্যাত্মিকতায় উন্নীত হব। স্বামীজি ভীষণ চটে গেলেন এবং তিনি পাইপ খাচ্ছিলেন। বলেন, শোন, ওই পরাধীন ভারতবর্ষের ছেলেদের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই। বলো, আগে তোর মাকে যে ওই বুটে করে দলন করা হচ্ছে, প্রেষণ করা হচ্ছে, ওই বুট জুতোধারী ইংরেজদেরকে দেশ থেকে ভাগা, তারপরে সব ভাববি। তার মানে এই যে স্থূল চিন্তা স্বামীজির নেই। এবং স্বামীজি যখন শিকাগো থেকে ফিরে আসার পরে তার মাদ্রাজের বিখ্যাত যে বক্তব্য আছে, সেই তুমি যদি বক্তব্যটা দেখো তাহলে দেখবে স্বামীজি বলছেন, আগামী 50 বছরে দেশমাতৃকাই হচ্ছে একমাত্র আরাধ্য দেবতা, আর বাদ বাকি যেগুলো অকেজ দেবতা আছে সেগুলো কিছুদিন দূরে সরিয়ে রাখো। তোমার দেশমাতৃকার ওই কান আর চোখ এখনো পর্যন্ত চলছে, এ জীবন্ত, একেই পুজো করো। আর তুমি ভুলে গেছো তুমি ভারতবাসী, তোমার উপাস্য উমানাথ। ঠিক আছে, বর্তমান ভারত তুমি যদি পড়ো, অসাধারণ একটা স্বামীজির লেখা, মৌলিক লেখা। তো সেখানে বলছে তুমি ভুলে গেছো তোমার উপাস্য উমানাথ শঙ্কর। ঠিক আছে, এবং এবং সেই ভারতবর্ষ কেমন হবে, ওই কুড়ের ঘর থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে, ম্যাথরের ঘর থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ ভারতবর্ষ বলতে কোনো একটা মানে আলাদা চিত্র নয়, এই তোমার যে ভারতবাসী, তোমার যে মানুষ, সেটাই হচ্ছে তোমার সেই ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে তুমি তার পুজো করো। কি করে পুজো করবে? শিব জ্ঞানে পুজো করো। তুমি যেন এটা ভেবো না যে আমি ওর সেবা করছি, আমি বিরাট ওর উদ্ধার করছি, এইরকম কিছু নয়। তাকে শিব জ্ঞানে পুজো করার একটা তোমার মধ্যে সেই ভাবটা থাকা উচিত। তো স্বামীজি এইভাবে মানে দেশমাতৃকার বর্ণনা করছেন এবং তিনি এই খাত্র শক্তিকে তিনি উজ্জীবিত করছেন কি করে জানো? তিনি বলছেন অভি আর উত্তিষ্ঠত জাগ্রত, এই মন্ত্র আছে, অভিমন্ত্রে নিজেকে দীক্ষিত করো। তুমি মায়ের সন্তান, তুমি তার জন্য করো না। স্বামীজি এরকম বলছে, ওরে যদি গুলি চালায় প্রথম গুলিটা আমার বুকে লাগুক, তাহলেই দেখ একটা কিছু হবে। ঠিক আছে, আবার এই স্বামীজির কথা আমরা পড়ব রামকৃষ্ণ বিশ্বাস, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস। তিনি তখন প্রীতিলতা ওয়াদ্দেদার কলকাতাতে পড়াশোনা করছে, বেথুন কলেজে ফিলোজফি নিয়ে পড়াশোনা করছিলেন। তো এই বেথুন কলেজের যখন তিনি পড়াশোনা করছেন, তখন রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির হুকুম হয়ে গেছে। তো ফাঁসির হুকুম হয়ে গেছে, তো তাকে এবার একই গ্রামে বাড়ি, তো ওর মেয়েকে মানে চিঠি পাঠিয়েছে যে ওরে এরকম রামকৃষ্ণ বিশ্বাসকে একবার দেখে আসিস। তো প্রথম দিন যখন প্রীতিলতা ওয়াদ্দেদার যাচ্ছে, শাড়ি পরে গেছে, একটা ব্রোচ লাগানো আছে, ব্রোচের মধ্যে স্বামীজির ছবি, সেই ছবি নিয়ে তিনি রামকৃষ্ণ দেখা করতে গেছেন। এবং অদ্ভুত ব্যাপার, রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হওয়ার পরে প্রীতিলতা ওয়াদ্দেদার ফিরে আসছেন এবং সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সেখানে যোগদান করছেন। দ্বিতীয়, আবার ধরো একটু পরে আমরা যদি আরেকবার দেখি এই দক্ষিণেশ্বর বোমা মামলা, সেই ওইখানে অভিযুক্ত বিপ্লবী, আমি ভুলে গেলাম, তো তার ফাঁসির হুকুম হয়ে গেছে। তিনি চিৎকার করে পড়তেন, জেলার বলছে এই তুমি কি পড়ছো হে এত, বলো স্বামীজির পত্রাবলী। তার মানে কি, এই যে যুব সমাজ, এই যুব সমাজের অন্তরের অন্তঃস্থলে স্বামীজি যে জাতীয়তাবাদের সঞ্চার করে দিয়েছিলেন সেটাই প্রবাহিত হচ্ছিল। ঠিক আছে, এবং জাতীয়তাবাদ না হলে বা এই শরীর গঠন না হলে ওই সূক্ষ্ম আধ্যাত্মবাদ বোঝা সম্ভব নয়। এটা ওই প্রেক্ষিতে ঘটনাটা উঠে আসছে। আচ্ছা, তবুও স্বামীজি যেই জিনিস আমাদের দেখিয়েছিলেন সেই জিনিস হয়তো এখনকার সময় দাঁড়িয়ে হয়তো আমরা হারিয়ে ফেলছি। এখন নিজেদের মধ্যেই ভেদাভেদ রয়েছে, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে রয়েছে। ওই যে সবাই আমার ভাই, এই জিনিসটা যেন আস্তে আস্তে সমস্ত কিছুতে মুছে যাচ্ছে, দেখতে যা পাচ্ছি। তো আবার দাদার কাছেই যাচ্ছি, সুব্রত দাদার কাছে যাচ্ছি।
আমাদের যেহেতু জাতীয়তাবাদের কথা উঠলো, তাই এই যে আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, তার সাথে স্বামী বিবেকানন্দকে কিভাবে তুমি জুড়বে, কেমনভাবে গল্প জড়িয়ে রয়েছে, যদি একটু শেয়ার করো। অবশ্যই, আমি আগেও আমার কথাতে বললাম, স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই আদর্শ, যে আদর্শের কাছে আহ, যে যে ধারণা নিয়ে দেশমাতৃকা সেবা করতে চায়, তার কাছে যে ভাবনাতে আসবে তার পাঠ সে পেতে পারে। সে কাছে দূরে যেমন অনুভব করতে পারুক, স্বামীজি সেই পাঠ দিতে পারেন যেখানে স্বদেশের উন্নততর ভাবনার একটা আলেখ্য তৈরি হয়। আমরা দেখতে পাই যে স্বামীজি কোথাও গিয়ে সরাসরি সংযুক্ত না থাকলেও তার দেশের আন্দোলনের সাথে, কিন্তু তিনি প্রতিনিয়ত তার যে ভাবধারা, স্বদেশী ভাবনার যে চেতনা, তা প্রতিটি ধারাতে ছড়িয়ে দিয়েছিলেন। কেমন করে? কিছু ঘটনার কথা উল্লেখ করলে বুঝতে পারা যাবে। ঋষি অরবিন্দ যখন জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি দেখা করতে আসছেন স্বামীজির সঙ্গে, তিনি তার যে দেখবার দৃষ্টি এবং সেই যে সাক্ষাৎকার, সেটি ইতিহাস। সেই সাক্ষাৎকারের পর অরবিন্দু ঘোষ ঋষি অরবিন্দ হয়ে উঠছে, তার অন্তর্ধান হয়ে যাচ্ছে, সে অরবিন্দ নিলয়ের স্রষ্টা হচ্ছে। অর্থাৎ একজন বিপ্লবী, একজন সশস্ত্র বিপ্লব নিয়ে যার চেতনা তৈরি হয়েছিল, সে পরবর্তী সময়ে দ্রষ্টা হয়ে উঠছে। কার ছোঁয়াতে, কার আগুনে? সে বিবেকানন্দের আগুনে। তাহলে স্বদেশী বিপ্লবের ক্ষেত্রে প্রতিনিয়ত স্বদেশী ধারাতে বিশেষত নারী শক্তি, নারী শক্তির জাগরণ দেখা যায় তার বিভিন্ন লেখালেখিতে। প্রতিনিয়ত দেশমাতৃকা, দেশ মায়ের এবং মাতৃশক্তির বন্দনা করেছে। তিনি বারবার বলেছেন কি, যে তার যে স্বদেশী ধারা, স্বদেশী চিন্তাভাবনা, সেখানে মেয়েরা এগিয়ে না এলে সমস্ত ক্ষেত্রে, কোথায়, সব সব সর্ব অঙ্গনে মেয়েদের বড় ভূমিকা থাকা প্রয়োজন। ওই যে ভাবনা শুরু হয়েছিল না, এখন ইকুয়ালিটিটা সম্পূর্ণ হচ্ছে, মানে কিছুই নষ্ট হচ্ছে না, সময় বারবার ফিরিয়ে দিচ্ছে। আজ যে আমি ভাবতে শুরু করছি, তার শুরু অনেক দিন আগে থেকে হয়েছে। এই যে এখানে আমরা বসেছি, তার শুরুটা অনেক আগে হয়ে গিয়েছে। মানে আমরা সময়কে নিয়ে চলেছি। সেই সময় দাঁড়িয়ে বিবেকানন্দের যেমন ঋষি অরবিন্দের ঘটনা সংযুক্ত, তেমন করে সুভাষচন্দ্র যখন জাহাজে লুকিয়ে যাচ্ছে সেই বরফের তলে, সেখানে দাঁড়িয়ে সে তার সঙ্গে বিবেকানন্দের লেখা খুঁজে পাওয়া যাচ্ছে। সে শক্তি সঞ্চয় করছে এমন একটা শক্তির সঙ্গে লড়াই করার জন্য, যার যখন তখন তার মৃত্যু হতে পারে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, পরবর্তী সময়ে বিনয় বাদল দীনেশের কথা, সূর্য সেন তো সরাসরি তার যে স্লোগান, সেখানেও জাতীয়তাবোধের ভাবনার কথা লিখিত আকারে বিবেকানন্দের কথা উঠে আসছে। অর্থাৎ জাতীয়তাবোধ, স্বদেশী আন্দোলন, নারী জাগরণ এবং কোথাও গিয়ে অলক্ষ্যে নির্ভীতে একদম অনুভবের জায়গা থেকে বুঝে কি হতে পারে আগামী ভারতবর্ষ, কেমন তার রূপরেখা হতে পারে, কি এমন করে সঞ্চালন করলে পরবর্তী সময়ে এইরকম একটা বড় শক্তি আর আঘাত করতে পারবে না, তার কিন্তু রূপরেখা তৈরি করছে একজন সন্ন্যাসী, একজন সর্বত্যাগী সন্ন্যাসী, যে শুধুমাত্র দেশের জন্য নিজেকে সঁপে দিয়েছে। আর তার কাছে আসবার জন্য প্রতিনিয়ত তার যে ভাবধারা, এগুলো প্রকাশিত হলে হয়তো মনে হবে যে সন্ন্যাসের আড়ালে যে বিপ্লব চেতনা লুকিয়েছিল, তার বহিঃপ্রকাশ হওয়া এখন প্রয়োজন হয়ে উঠে পড়েছে। শুধু একজন সন্ন্যাসী কখনো বাবাজি নয়, সন্ন্যাসী সন্ন্যাসী। তো সন্ন্যাসী মানে হচ্ছে যে সব ত্যাগ করেছে, এখনো ত্যাগ করতে পারে। তাই সরাসরি মুখোমুখি হতে সে, যেমন তার পিতৃর সম্পত্তি চলে যাওয়ার সময় উকিলের মুখোমুখি হয়েছিলেন, যে আপনি বারবার আমাকে পর্যদস্ত করছেন, যুক্তির পর যুক্তি খাড়া করছে, জমি চলে যাচ্ছে তাদের রাজশক্তির কাছে, জমি হারাচ্ছে, সম্পত্তি হারাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু যুক্তিতে তাকে কেউ আটকাতে পারছে না। এবং সেই স্বামীজি বরানগর মঠে যখন ফিরে আসছেন, তখন বলছে সারাদিন এই লড়াই করে আমার মনটা নিচে নেমে গিয়েছে, একটু জব করতে। এই জব করার পরেই তিনি কিন্তু পরবর্তী সময়ে আবার একটি কবিতা লিখে ফেলছেন। অর্থাৎ স্বামীজি প্রতিনিয়ত দেখতে চাইতেন নিজের জীবন দর্শন দিয়ে, আমরা যাকে পুজো করছি, যাকে দেবতা বলছি না, সে আসলে মানুষকে দেখি নরদেবতার রূপে। এই নরদেবতার বেশ বা রূপ হচ্ছে স্বামীজি, যে তৎকালীন সময়ে তার লেখালেখির মাধ্যমে স্বদেশী বিপ্লবের যে চেতনা, প্রতিটা মুহূর্তে প্রতিটা যারা হয়ে ওঠা বিপ্লবী, নাম না জানা অজানা। আপনি যদি সেলুলার জেলে যান, তার যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমাদের সৌভাগ্য ছিল দেখার, নাটকের সূত্রে আর কি, সেখানে অনুভব করেছিলাম যে যে চেতনার কথা, যে ভাবনার কথা, যে উদ্বুদ্ধতার কথা স্বামীজি লিখেছেন,
কিভাবে ঝাঁপিয়ে পড়েছে একদল তাজা প্রাণ একদম আগুনের কাছাকাছি। সেই একজন 13 বছরের সদ্য যুবক ক্ষুদিরাম কি করে আত্ম আহুতি দিতে পারে, কি করে বিনয় বাদল দীনেশের মতো মানুষ যে চেতনার কথা বলতে পারে, ভগৎ সিং কিভাবে ইন্সপায়ার হচ্ছে তার লেখালেখির কাছে। এবং রোমালোলা যখন জানতে চাইছে রবীন্দ্র ঠাকুরের কাছে ভারতবর্ষের সম্পর্কে, তখন রবি ঠাকুর বলছেন ভারতবর্ষকে চিনতে গেলে জানতে হবে কাকে? বিবেকানন্দকে। এই একজন মানুষ যে নির্বিঘ্নে নির্ভীতে বসে, আবারও বলছি, প্রতিনিয়ত যুব শক্তির কাছে ভারত মায়ের কে বড় করে দিয়ে গেছে। কোনো প্রতিষ্ঠান নয়, কোনো ব্যক্তি নয়, ভারত। ভারত তার মায়ের সমান। দাদা বলছিলেন আগামী 50 বছর আমাদের কাজ হচ্ছে দেশমাতৃকার পুজো করা। হে ভারত ভুলিও না। কি ভুলবে না? সে মূর্খ ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী, পিছিয়ে পড়া ভারতবাসী আমার ভাই। এটা মৌখিক আবেদন নয়, তার জীবন চর্চায়, জীবনবোধে কোথায় শুয়ে আছে এক বিদেশ বিভুয়ে, স্বদেশে ঘটছে আগুনের ঘটনা, সে রাতে ঘুমোতে পারছে না, কারণ পরদিন সকালে শুনছে হ্যাঁ এখানে আগুন লেগেছিল। এই যে ফিলিংস, এই যে নিজেকে ধরবার চেতনা, তার লেখালেখিতে যেমন, তার ভাবনাতে তেমন, এবং স্বদেশী আন্দোলনেও তাকে উৎপীড়ন করার জন্য বারবার সে জাগিয়ে রেখেছিলেন। এই যে কুন্তলদার কাছে যাচ্ছি, নব্য বেদান্ত বিস্তারে প্রকাশে কিভাবে তিনি বুঝতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ? এখন বিষয়টা হচ্ছে যে নব্য বেদান্ত, বেদান্ত, অদ্বৈতবাদ, এইগুলোকে একটু ধারণা তৈরি করতে হবে। অদ্বৈতবাদ মানে মানে তিনি আর আমি এক সত্তা। একটা রামকৃষ্ণ মিশনের উদ্বোধন থেকে প্রকাশিত একটা বই আছে, দিক দৃশ্য বিবেক। তো সেখানে যদি একটা খুব সুন্দর করে তার ব্যাখ্যা করা আছে যে আমাদের একটা সত্তা রয়েছে, আমাদের একটা সত্তা রয়েছে। সেই সত্তাটা কি না, আমি হলাম দ্রষ্টা। মানে দ্রষ্টাটা এর ভেতরে কেউ একজন আছে। এখন প্রতীক ভাই, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি কে, তুমি বললো আমি প্রতীক। আরে প্রতীক কোনটা? তোমাকে যদি এরকম করে বলি তুমি একটু বুঝতে অসুবিধা হবে। তোমাকে যদি প্রশ্ন করি আচ্ছা এই জামাটি কার, তুমি বলবে এটা আমার জামা, আমার জামা। তো আর তুমি এই জামাটি নও, ঠিক তো? ঠিক একইভাবে মানে আমরা কি করছি, বিশ্ব চরাচরে এই ব্রহ্মাণ্ডে সব কিছু দেখছি, যেগুলো দেখছি সেটা যে দেখছে সে আর যে দেখাচ্ছে সে, এই তিনজন কি এক? এই অনুভূতির জায়গাটা হচ্ছে বেদান্ত, মানে অদ্বৈতবাদের বেদান্ত। স্বামীজির কথাতে পরে আসছি, আগে এখানটা একটু বলি, তারপর বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম আচ্ছা এই হাতটা কার, তুই বলে এটা আমার হাত। বললাম এই মুখটা কার, বলে আমার মুখ। এই শরীরটা কার, আমার শরীর। তার মানে এই হাত, এই নখ, এই শরীর, এই পা, এই দেহ, এটা তুমি নও, ঠিক তো? এটা তুমি নও। তাহলে এটা কেন? কারণ দ্রষ্টা এগুলো সবকেই দেখতে পাচ্ছে, তাই এটা সে নয়। মানে যে দ্রষ্টা হবে সে তো তার অন্য অনুভূতি হবে। আচ্ছা তোমার মনটা, তাহলে মনটা, তাহলে তুমি বলবো যে মনটা কি তুমি? এবার ধরো মনের, ওই বল ভাই মনটা কার, আজকে তোমার কি হয়েছে না, আমার এক বন্ধুর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে। আচ্ছা ঝগড়া হয়েছে, তাহলে তোমার মনটা কেমন আছে? আমার মনটা ভালো না। আমার মন মানে তুমি মন নও, ঠিক আছে? এটা অবশ্য যারা একটু অন্যভাবে ব্যাখ্যা করে, একটু বামপন্থী, তারা একটু বলে এটা হচ্ছে ডুয়েল ভাবনা। কিন্তু যাই হোক, আমরা আধ্যাত্মিকতা দেখে বলি, এটা হচ্ছে তোমার তাহলে মনটা, তাহলে মনটা যে খারাপ আছে ভালো আছে, তাহলে মনটাও তুমি নও। তাহলে এই মন এবং শরীরের ভেতরে যে একটা আছে সেইটা, এবং যে এই সমস্ত জিনিসের মধ্যে যা দেখছে এবং যে দেখাচ্ছে, এই তিনজনই হলো এক। মানে এই যে ভাবনা, এই যে অদ্বৈতবাদ, ঠিক আছে, এই অদ্বৈতবাদটা আগে ঋষি মুনির কঠিন মন্ত্র উচ্চারণ এবং এটা কঠিনভাবে ছিল, যেটা স্বামীজি কী করলো, খুব সহজ সরল করে উপস্থাপন করছে জনগণের মাঝে। যেমন ধরো মা, শ্রী শ্রী মায়ের জীবনটা দেখছে একদম বৈদান্তিক। ঠাকুর আদ্যপ্রান্ত বৈদান্তিক, ঠিক আছে, তিনি অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। মানে এই যে মাকে, ঠাকুরকে স্বামীজি দেখেছে যারা অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত আছে,
এবং সেই জন্য ভাই বলছিল না যে এখানে যখন আগুন লাগলো তখন স্বামীজি অস্থির হয়ে উঠছে। স্বামীজি বলছে কীট হতে ব্রহ্ম, সর্বভূতে প্রেমময় তিনি অবস্থান করছেন। মানে তুমি এবং আমি স্বরূপত একই, এবং এই ঘরে বাইরে যত এলিমেন্টস আছে সেগুলোও স্বরূপত আমি। বোঝা গেল ব্যাপারটা? এই যে এই সমস্ত কিছু, তুমি আর আমি স্বরূপত এক, তাই তোমার যখন যন্ত্রণা হবে তখন এই যন্ত্রণাটা আমারও হবে, ঠিক আছে? এবং সময় শেষ হলে আমি এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, একটু ভাইয়াকে একটু বলছিল না, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই আমিত্বটা চলে যাবে এবং আমি তার সঙ্গে এক হয়ে যাবো, একীভূত হব। এই যে সহজ জীবনচর্যা, এটা আগে কেউ দেখেনি, বলতে পারেনি, বলেনি। স্বামীজি নতুন করে দেখালেন, নতুন করে এই যে ঠাকুরের যে অদ্বৈত ভাব, ঠিক আছে, দেখালেন। দেখবে ঠাকুরের যে সাধারণ জীবন তুমি যদি পড়ো, তোতাপুরি এলেন, তোতাপুরি এসে বললেন তোমাকে তো ধ্যান করতে হবে, বললে আমাকে মা বললে তুমি মাকে জ্ঞান খড়গতে কাটো, মাকে কেটে এবার তুমি উঠে যাও, তুমি অনন্তের পথে, তুমি অসীম। এই যে অদ্বৈতের যে দীক্ষা তোতাপুরীর কাছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের হলো, তারপর থেকে তার যে অদ্বৈতবাদে তিনি প্রতিষ্ঠা হলেন, ঠিক আছে। এবং কখনো ঠাকুর বলতেন না এই আমি, ঠাকুর বলতে এর ভেতর যে আছে, ঠিক আছে, এর ভেতর। তার মানে কি তিনি তিনি সর্বত তাই, সর্বত ওখানে যে আছে ওখানে যে ছিল একই জনই ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে নব্য বেদান্তের ভাব, যেটা স্বামীজি সহজ সরল করে ঠাকুরের জীবন দিয়ে, তো মানে পৃথিবীর শ্রেষ্ঠ 10টা সাহিত্যের মধ্যে আমি 1 নম্বরে যে সাহিত্যটাকে রাখি সেটা হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। কথামৃত তুমি যদি পড়ো, তুমি এই ঠাকুরের এই বিষয়গুলো তুমি আস্তে 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 বুঝতে পারবে। ঠাকুরের সুন্দর সুন্দর ছোট ছোট গল্প এবং নিজে সেখানে প্রতিষ্ঠিত তার যে ভাব প্রচার, এবং তার ভাবটাই স্বামীজি নতুন করে জগতের কাছে রিপ্রেজেন্ট করছে, এবং যার দ্বারা অনুপ্রাণিত হয়ে শত শত বিদেশি এদেশের মানুষ যেন এক ছাতার তলায় আসছে। এই যে অনুভবটা, এটাই ছিল নব্য বেদান্ত। আচ্ছা, এত জটিল বিষয় তোমার বুঝতে ভালো লেগেছে? বুঝতে অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা এমন অনেকেই রয়েছি যারা হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝতে পারছি না, কিন্তু তাও এত সহজভাবে দুই দাদা মিলে আমাদেরকে বোঝাচ্ছে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে তারা যেভাবে শেয়ার করছে সমস্ত কিছু, আমাদের খুবই ভালো লাগছে। এবং আজকে এই মানুষটাকে জানারই গল্প, কারণ আমরা শুরুতে একদম বলেছিলাম যে অচেনা অজানা বিবেকানন্দ, কারণ অনেকেই আমরা হয়তো বিবেকানন্দ সম্পর্কে রচনা দুপাতা লিখে এসেছি, কিন্তু তার জীবনের অনেক গল্পই আমাদের হয়তো কোনো একজন বাড়ির হয়তো কোনো একজন বয়স্ক মানুষ হয়তো তিনি কোনো এক সময় শুনিয়েছিলেন, সেই গল্প হয়তো কর্মব্যস্ততার খাতিরে হয়তো ভুলে গেছি আমরা, কিন্তু সেই যে স্মৃতিচারণ, সেই যে এই একই রকমভাবে সেই মানুষগুলো হয়তো এখন নেই, কিন্তু তার জায়গায় অন্য কোনো মানুষ এসে সেই রকমভাবে গল্প শোনাচ্ছে, একটা অদ্ভুত অনুভূতি। আমার তো একান্ত আমার ব্যক্তিগত খুবই ভালো লাগছে এই আড্ডাতে। এবং আমি কিন্তু বলিনি, আমাকে একে ও বলাচ্ছে, এখানেও নব্য বেদান্ত। যা হোক, তো যাই হোক, তো সুব্রতদার কাছে আবার ফিরে যাচ্ছি। এই যে স্বামী বিবেকানন্দের চোখে, স্বামীজির চোখে তার যুব সমাজ কেমন ছিল? তিনি অনেক কাজ করেছিলেন যুব সমাজের জন্য, অনেক বার্তা রেখেছিলেন, তো তার চোখে যুব সমাজ কেমন ছিল? একদমই। এই প্রসঙ্গে ঢুকবার আগে দুটি গানের লাইন বলতে ইচ্ছে করে। স্বামীজির জয় দে, বিবেকের জয় দে, ত্রিপুরারি স্বামীজির জয় দে জয় দে, সেবার আদর্শ ত্যাগেরই মহিমা, মানবতার পূর্ণবাণী শুনিয়ে জয় দে। এই যে স্বামীজি এবং যুব সমাজ, যে প্রশ্নে আমরা এখন দাঁড়িয়েছি, বর্তমান সমাজ ও সেই সময়ে দাঁড়িয়ে স্বামীজি সবসময় মূল টার্গেটটাই করেছিলেন যুব সমাজকে, যারা এখনো সংসারে লিপ্ত হয়ে যায়নি। ঠাকুর বলতেন যে যারা সংসারে লিপ্ত হয় তার 16 আনার মধ্যে 8 আনা প্রথমে যায়, যদি সন্তান হলো তো আরও 4 আনা গেল, যদি আর একটি হলো তাহলে 16 আনাই তার গেল। এই 16 আনা থাকা যুব সম্প্রদায়ের প্রতি তার একটা মূল ফোকাস ছিল। তাই যুব জাগরণের যুব প্রতীক, যুগ নায়ক, যুগ দ্রষ্টা বলা হয় বিবেকানন্দকে। যুব সমাজকে এই দিশাহীন সময়ে একমাত্র স্বামীজির আদর্শই পথ দেখাতে পারে। স্বামীজির আদর্শের জায়গা থেকে ধরতে গেলে সেই সময় এই সময়ের মধ্যে বড় পার্থক্য হয়েছে এরকম, আমরা ভীষণ ফাস্ট হয়ে গেছি, আমরা স্মার্ট জেনারেশন হয়েছি, আমাদের মনোসংযোগের যে ব্যাঘাত ঘটছে, তার যে অর্থনীতিতে প্রতিদিন কারা আমাদেরকে
কুরে কুরে আমাদের শ্রম, আমাদের সৃষ্টি, আমাদের মৌলিক সত্তাগুলোকে বারবার নষ্ট করছে। আমি খুব ছোট করে বলবার চেষ্টা করি। বর্তমানে লাস্ট উদ্বোধন পত্রিকায় যে সংখ্যাটি বেরিয়েছিল, ওখানে একটি আর্টিকেল ছিল মনোসংযোগের অর্থনীতি। স্বামীজি যেই সময় দাঁড়িয়ে বিপ্লব ঘোষণা করছেন, সেটা পরাধীন ভারতবর্ষ। তা সেই সময় যে বিষয়গুলো উঠে আসছে, সেই বিষয়গুলোর সঙ্গে কতটা প্রাসঙ্গিক দেখুন আজকে এত বছর পরও মনোসংযোগ কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে, আর সেখানে স্বামীজি কতটা প্রাসঙ্গিক। কিরম করে প্রতিনিয়ত একজন হয়ে ওঠা বালকের যে খুব সহজেই ভাবতে পারত, ভাবনা চিন্তা করতে পারত, সেই ভাবনাগুলোকে মৃত্যুর দিকে যাচ্ছে শুধুমাত্র তার স্মার্টনেস। খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এরকম চাহিদার থেকে যোগান বেশি হয়ে গেছে, আমাদের কাছে কাছে সবসময় এসে পৌঁছাচ্ছে। আমরা আমাদের না চাইলেই ইউটিউব, হোয়াটসঅ্যাপ, চ্যাটজিপিটি সবসময় কী হচ্ছে, সময় খেয়ে ফেলছে। এই খেয়ে ফেলার সময়ের মধ্যে সে আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত সমাজকেই স্বামীজির বাণী জাগ্রত করতে পারে। কি বলছে? বারবার স্বামীজির কথায় উল্লেখ হচ্ছে যে তুমি যা হতে চাও সেই শক্তি তোমার ভেতরে আছে, তুমি তাকে জানবার চেষ্টা করো। অর্থাৎ আমার ভেতরে যে আমি লুকিয়ে আছে, বৃহত্তর আমিকে তিনি জাগরণ ঘটাতে যুব সমাজের ভেতর দিয়ে যুব শক্তিকে তার বারবার উৎপীড়নের ভাবনাতে সেই সময়ে দাঁড়িয়ে এবং এই সময়ে ক্ষয়ে যাওয়ার সময়কেও তিনি কিন্তু আঘাত দিচ্ছেন। কোথায়? তার বিবেকে, তার আত্মমর্যাদায়, তার হয়ে ওঠার সংকল্পে। অর্থাৎ মানুষের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে। লক্ষ্যহীন মানুষ কিন্তু প্রতিদিন মৃত্যুর দিকে ধাবিত হয়। লক্ষ্যযুক্ত না হলে কোনো কাজই সুসম্পূর্ণ হয় না। আপনি তখনই কষ্ট পান যখন আপনার লক্ষ্য মানে সমীচীন না হয়। আপনি 250 গ্রাম দই খাওয়ার ক্ষমতা রাখেন আর 500 খেয়ে ফেলেছেন, তাহলে আপনার অম্বল অনিবার্য। তেমন আমার যার যত ভাব তার ততটাই লাভ। যুব সম্প্রদায়ের কাছে এই ভাবের ধারক হচ্ছে বিবেকানন্দ। কারণ বলি এক কথা, এই ভারতবর্ষে বুকে যত দিন যাচ্ছে, যত জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, তত কিন্তু যোগান থাকছে না। কেমন যোগান থাকছে না? যে সম্পদ সৃষ্টি না হওয়াতে বেকারত্বের চাহিদা বাড়ছে। কারণ কত সংখ্যক বেকারত্ব হতে পারে সেটা গণনা হচ্ছে। আমরা চাইছি কি, যে যুব সমাজের বিবেকানন্দর যে আধারটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার সংকল্প, তার কর্মযোগ, তার শক্তি মানে ভক্তিযোগ, তার রাজযোগ এবং তার যে ঐশী শক্তির ভাবনা আমরা যদি ছড়িয়ে না যে একটু জড়িয়ে ধরার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে এরকমই যুব সমাজকে ছাত্র জীবনে বড় পদ দেওয়ার আধার হচ্ছে বিবেকানন্দ, যৌবনের নব অগ্রগতির পথ দেওয়ার ধারক হচ্ছে বিবেকানন্দ, সংসার সংগ্রামে টিকে থাকার পথ হচ্ছে বিবেকানন্দ। অর্থাৎ যখন আমার ফ্রাস্ট্রেশন হচ্ছে, যখন আমি অল্পতেই ভেঙে পড়ছেন, যখন আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে উত্তরণ করতে পারবো না, তখন আপনি একটু হলেও কষ্ট হলেও বিবেকানন্দকে আশ্রয় করুন। আশ্রয় করলে বুঝতে পারবেন আপনার মন আরও বৃহত্তর হয়েছে। আপনার লক্ষ্য যেমন অর্জুনের যে তীর চালানোর শক্তি, সেদিকে প্রভাবিত হচ্ছে। যুব সম্প্রদায়, যুবর কাছে এই আবেগ, এই আবির্ভাব প্রকাশিত হোক। যত ভালো কিছু তা গ্রহণের ক্ষমতা সেই সর্বশক্তিমান বিবেকানন্দের আদর্শ গ্রহণ করলে তার মধ্যে উল্লেখিত হবে। এবং আরও বেশি করে 2026-এ দাঁড়িয়েও এটুকু আমাদের বকে যাওয়া সমাজের যুব চেতনার কাছে আহ্বান এটুকুই, যত বেশি জুড়ে থাকা যাবে, যত বেশি নিজেকে বুঝবার চেষ্টা করা যাবে, তত গোল গোল ভাবনা থেকে বেরিয়ে এসে সুসম্পূর্ণ এবং নিজের লক্ষ্যের বিদেশ বিভীয় পাড়ি দিয়েও স্বদেশ চেতনাতে সবসময় অটল থাকা যাবে। খুব সুন্দরভাবে বললো সুব্রতদা। এবার আমি আবার সেই কুন্তলদার কাছেই ফিরে যাচ্ছি। এই যে স্বামী বিবেকানন্দের চোখে যে নারী সমাজ, যেখানে নারীরা এখন ঘরও সামলায়, আবার মঙ্গলেও পাড়ি দেয়, চাঁদেও পাড়ি দিচ্ছে, যে নারীদেরকে একসময় পিছিয়ে পড়া শ্রেণী বলে দেখা হতো, তো সেই নারীদের কেমন চোখে দেখতেন স্বামী বিবেকানন্দ? তার কাছে কেমন ছিল? এই বিষয়টা হচ্ছে একটু এটার পেছনে একটা মজার গল্প আছে। গল্পটা কীরকম আমি একটা বলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে মানে যে বিদেশিরা এলো, মানে যাদের চোখে আমাদের শিক্ষার যে দায়িত্বভার দেওয়া হলো, টমাস ব্যাবিংটন মেকলে খুব ধরুন ধরলো, মানে আমাদের দেশের মেয়েরা না বিদুষী মহিলা। এই
আমাদের দেশের মেয়েরা যে কি অসাধ্য সাধন করতে পারে এটা কালে কালে সবাই বুঝে গেছিল। তাই এই নারী শক্তিকে তাদেরকে বৃদ্ধি করতে দেওয়া যাবে না। তাদেরকে এক জায়গায় স্থবির করে দিতে পারলে এই পুরো সমগ্র সমাজ ব্যবস্থা পিছিয়ে পড়তে পারে। এই যেন এক নিগূঢ় ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সঙ্গে চলছিল। স্বামীজি এইটাকে বন্ধ করলেন 1835 মেকলে মিনিট, যেখানে একদম মানে মেকলের উদ্দেশ্যই হচ্ছে এই এমন একটা জাত তৈরি করব যারা ভাবে হবে ইংরেজ, মনে মনে হবে ইংরেজ, আর ওপরে এই খোলসটা থাকবে এটা ভারতীয়। ঠিক আছে, মানে এটা ওই রকম কেতাদুরস্থ বর্বর একটা জাতি তৈরি করতে চেয়েছিল ব্রিটিশরা, যা সবসময় স্তুতি করে যাবে। স্বামীজি এইখানে ধাক্কা দিলেন। কীরকম ধাক্কা দিলেন? স্বামীজির উপলব্ধি হয়েছিল, দেখেছিলেন যে ঘোষা, অপালা, মৈত্রেয়ী, বিস্পলা এইরকম অসাধারণ বিদুষী নারীদের কথা। তুমি আজকে দেখো তো চণ্ডীপাঠ সবাই জানে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ সবাই শোনে, এবং সেখানে একটা গান ব্যবহার হয়, অহম রুদ্রের বিবসুভিশ্চরাম্যাম, খুব বিখ্যাত গান। আচ্ছা, গানটার লেখক কে জানো? একজন মহিলা, জম্ভৃণী। আচ্ছা, এখানে বারবার চণ্ডীতে কার কথা উঠেছে জানো? উমা হৈমবতী এরা রচনা করেছেন। মৈত্রেয়ী, তিনি মন্ত্রদ্রষ্টা, তিনি বিদুষী নারী। এই মেয়েরা তারা উপবীত ধারণ করত। এই যে 9টা সুতোর যে উপবীত, আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠা তপ ব্যক্তি দানম নবদাকুল লক্ষণম, এই 9টা গুণ সমন্বিত ওই পতাকা, ওই পৈতে, ওই উপবীত তারা ধারণ করেছে। তা ধারণ করেছে মানে ওই জীবন যাপন করেছে সে। অথচ এই বিদুষী নারী সমাজ যারা একের পর এক ভারতে হানাদারদের অভিযানে আস্তে আস্তে অন্তঃপুরবাসিনী হয়ে উঠছিল। তাহলে এই যে অন্তঃপুরবাসিনী যারা হয়ে উঠছিল, তাদেরকে আবার দেবীত্বের আসনে প্রতিষ্ঠা করতে হবে। এই অনুভূতি যেমন স্বামীজির ছিল, তার গুরু ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ছিল। তুমি ভাবতে পারো, কলকাতায় বসে ঠাকুর ফলহারিণী কালী পুজোর দিনে মায়ের পুজো করছেন, ফলহারিণী কালী পুজোর দিনে। এবং তোমাকে কি বলবো, মানে সে পুজো এক অদ্ভুত পুজো। মানে বলে যে বদ্ধ দ্বারের ভেতরে হয়েছিল ঠাকুর সম্পর্কে, বলে মা তো অত ব্যাখ্যাটা করতে পারেননি, কারণ তিনি তার ভাবতন্ময় অবস্থায় চলে এসেছিল। তো ঠাকুর তার পায়ে সর্বস্ব তার অঞ্জলি দিচ্ছেন। তাহলে যে মাকে ঠাকুর প্রতিষ্ঠা করলেন দেবীর আসনে, তার শিষ্য, তার সব প্রিয় স্বামীজি, সে দেবীকে, সেই মেয়েকে কোন পর্যায়ে পড়ে, সে তাদেরকে ওই মৈত্রী, ঘোষা, অপালা ওদের স্তরেই উন্নীত করতে চাইছেন। এবং তার জন্য কি দরকার? শিক্ষা। তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে চিঠি দিচ্ছেন বিদেশ থেকে, বলছে ওরে তোরা তখন স্বামীজি যারা মানে গুরু ভাই, তারা সব বরানগর মঠে আছেন। বলছে তোরা একটা চালা করে ওখানে যে গরিব গুরবদের মেয়েগুলো রয়েছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে শিক্ষিত কর। এই যে সিস্টার নিবেদিতা, তুমি বলো হিল ডায়রিয়াতে কজন লোক মারা যায়? এখন আর কেউ মারা যায় না। এই নিবেদিতা সে প্রাণপাত করেছে এখানকার মেয়েদের কল্যাণের জন্য। ঠাকুরের এক সন্ন্যাসিনীর শিষ্যা ছিলেন গৌরীমা বা পরবর্তীকালে নারী কল্যাণের জন্যই তাদের শিক্ষা দীক্ষায় উন্নীত করে তাদেরকে বৃহত্তর সন্ন্যাসের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করলেন, মায়ের নামে করলেন শারদেশ্বরী আশ্রম। আমাদের তো বহু জায়গায় সারদা পীঠ এসব তো আছেই। তো এই যে নারী, যা তুমি ভাবতে পারো একটা সংঘ, যে সংঘের কেন্দ্রস্থলে একজন মা আছেন, এই পৃথিবীর আর কোনো জায়গায় এটা হয়েছে? আমাদের ভীষণ সৌভাগ্য যে আমাদের একটা ভগবান শ্রী রামকৃষ্ণদেব আছেন, আমাদের একজন মা আছেন, মানে আমরা কোনোদিন অভিভাবকহীন হতে পারবো না। এবং আমাদের একজন স্বামীজি আছেন পথ দেখানোর জন্য, হাত ধরে আছেন, শুধু তার কাছে গিয়ে কমপ্লিট সারেন্ডারটা করলেই হলো। এবং
স্বামীজি এই যে সাধারণ এই যে মেয়েদেরকে এই উচ্চ শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে পারলে তাদের এই তাদের এই যন্ত্রণা মোচন হবে, এই ব্যাপারটা স্বামীজি উপলব্ধি করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন বলেই এই পদক্ষেপগুলো ছিল। আজকে তুমি দেখো ওই নিবেদিতা করলেন প্রবুদ্ধ মিশন, সেখানে গরিব মেয়েদেরকে নিয়ে এসে বিনামূল্যে পড়ানো, শারদেশ্বরী একইভাবে কাজ করে যাচ্ছে, বেলুর মঠ অবরার রামকৃষ্ণ মিশন, সেখানে মেয়েদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। শুধু যে পড়াশুনো তা নয়, পড়াশুনোর পাশাপাশি তাদের যে কাজগুলো, যেমন তোমার তাদেরকে মানে কি বলে ভোকেশনাল ট্রেনিং দেওয়া, এইগুলো তো রয়েছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, মানে তোমাকে একটু আগে বলছিলাম যে বিদ্যার সংসার অবিদ্যার সংসার, ওই বিদ্যার সংসার করতে গেলে এই মাদেরকে আগে করতে হবে। একটা স্বামীজিকে পেতে গেলে ওই রকম ভুবনেশ্বরী তৈরি করতে হবে, আর ভুবনেশ্বরী তৈরি করতে গেলে ওই ঠাকুরের দেখানো পথে মায়ের আদর্শ সমন্বিত হয়ে চলতে পারলে তবেই আর একটা স্বামীজি তৈরি হতে পারে। এবং এটাই আমাদের জাতীয় মন্ত্র হওয়া উচিত যে আমরা কেন ওই রকম ত্যাগী সন্তান কেন চাইবো না, ত্যাগী সন্তানদের চাইবো যাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে গোটা ভারতবর্ষ। এটাই আমাদের আসল। না, সন্ন্যাসী সবাই হতে চায়, কিন্তু হ্যাঁ। সন্ন্যাসী হতে সবাই চায় না, সন্ন্যাসীর কাছে সবাই যেতে চায়। হ্যাঁ, এবার আমি যেমন বলি আমার আমার ছেলে যদি সন্ন্যাস নেয়, আমার থেকে গর্ব খুব কম বাবা মার হবে, আমি গর্ব অনুভব করব। ঠাকুর হাত ধরলে তো হয়ে গেল। এবার সে যদি ঠাকুরের ভাবে তার নামে যদি সে ঘর ছাড়তে পারে, তাতে এর থেকে বড় আনন্দের কি আছে? যা হোক, সেটা আলাদা কথা, সেটা ব্যক্তিগত জায়গায় গেল। কিন্তু এবার কেন তোমার মনে প্রশ্ন হতে পারে যে দাদা এরকম হঠাৎ তোমার ছেলেকে সন্ন্যাসী কেন করবে? সে কি গৃহে থেকে পারবে না? একটু আগে বললো যে ওই ঘরে থাকলে 16 আনায় যাবে, বাইরে বেরোলে তার নামে তার গানে যদি বেরোতে পারে তবে জগৎ কল্যাণে সে মারতে পারবে। এই আনন্দে আত্মানাং মোক্ষার্থাং জগদ্ধিতায় চ, জগতের হিত তখনই সাধন করতে পারবে। সেই জন্য এবং সেই জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলকে ওই ওই পথের পথিক হতে হবে। এবং স্বামীজি আজকে বলছো না মেয়েরা ইন্ডিয়ান ক্রিকেট টিমে এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে, এই জেতাটা ওই দিন শুরু হয়েছিল। জেতাটা এই জার্নিটার শুরু হয়েছে স্বামীজির ওই সময় থেকে। স্বামীজি না পথ দেখালে এটা হতো না। স্বামীজি ওই মেয়েদেরকে তুলে আনার উৎসাহ উদ্দীপনা না দেখালে এটা হতো না। এখানে যেমন স্বামীজি বলছে, যখন আমেরিকাতে আছে, বলছে ওদের এদেশের মেয়েরা অনেক ভাগ্যবান যে তারা এখানে অনেক কিছু চাকরি করছে, ঘর সামলাচ্ছে, কিন্তু আমাদের দেশে মেয়েরা করতে পারছে না। তাদেরকে ওই পুরুষতন্ত্রকে চাপিয়ে রেখেছে, আর পুরুষতন্ত্রটাকে বহন করে নিয়ে যাচ্ছে মেয়েরা। ওইটাকে ভাঙতে হবে, না ভাঙলে এটা বেরিয়ে আসতে পারবে না। তো এই জায়গা থেকে স্বামীজির নারী কল্যাণটাই, হ্যাঁ, মানে সেটা দেবী বন্দনা বলতে পারো। আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, তুমি হয়তো জানো যে আমাদের মানে বেলুর মঠের দুর্গা পুজোয়, মানে আমাদের যারা মঠ মিশনে যে দুর্গা পুজো, সেখানে কুমারী পুজোর একটা ব্যাপার আছে। স্বামীজি যে কুমারী পুজো করেছিল, তার দেহ থাকা শরীরে থাকাকালীন যে কুমারী মেয়ে হয়েছিল সে ছিল একজন মুসলমান দুহিতা। সেই যুগে বসে স্বামীজি যেটা ভাবতে পেরেছিল, এখন অনেকে সেটা ভাবতে গেলেও তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাবে। তাহলে স্বামীজি কত দূর ভেবেছিল, নারীকে কোন জায়গায় রাখতো স্বামীজি, এই একটা ঘটনাতেই তার সব কিছু প্রমাণ হয়ে যায়। তাই ভারী অদ্ভুত সে গল্প, ভারী অদ্ভুত ঘটনা জুড়ে রয়েছে, আরও অনেক গল্প রয়েছে। কিন্তু একবার অন্যদিকে যাই আমরা, সেই শিকাগো বক্তৃতার দিকে একটু যাই, কারণ সেই গল্পের সাথে আমরা প্রত্যেকেই হয়তো পরিচিত, অনেকেই হয়তো সেই ভয়েস ক্লিপটা হয়তো শুনেছি সেই বক্তৃতার। তো সেই বিষয়ে যদি কিছু বলতে। হ্যাঁ, সেটা হচ্ছে 1893 সাল। এই বছরটা ছিল ওই সময়, মানে অ্যাকচুয়ালি আমেরিকাতে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 100 বছর চলছে। তো 100 বছর তারা এই 1860-এর দশক থেকে, আমরা যদি আমেরিকা স্বাধীনতা আন্দোলন দেখি তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারা যাবে যে তার আগে জর্জ ওয়াশিংটন, তারপরে তোমার আমাদের আব্রাহাম লিঙ্কন, এবং তারপর কন্টিনিউয়াস যে চলছে, মানে আমেরিকা যারা প্রেসিডেন্ট হয়ে আসছে ওই 13টা উপনিবেশের, তারা আমেরিকাকে মানে একটা উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছিল। 1860-এর দশক থেকে আমেরিকার বিপুল প্রতিপত্তি বাড়তে শুরু করে।
তারা তাদের কারিগরি, তাদের অর্থনৈতিক উন্নতি, তাদের সামাজিক উন্নতি এগুলো হচ্ছিল। এবং আমেরিকার একটা দেখানোর ব্যাপারও ছিল। দেখানোর ব্যাপার কি, যে গোটা ইউরোপকে দেখাবো দেখ ওখান থেকে বেরিয়ে এসে আমরা কি করে দেখিয়েছি, যে এটা রিফ্লেকশনটা যেন অল ওভার ওয়ার্ল্ডে হয়। কিন্তু এই পুরো এই 13টা যে উপনিবেশ রয়েছে এদের মধ্যে সব ছিল, শুধু একটা জিনিসের খামতি ছিল, সেটা হচ্ছে শান্তি ছিল। শান্তি ছিল না, স্বস্তি ছিল না। এই স্বামীজি স্বামী বলছি, তখন এই যে ঘটনাটা ঘটলো, তাদের শান্তি নেই, স্বস্তি নেই, অথচ তাদের সমৃদ্ধি আছে। কেন শান্তি নেই? কারণ এই উপনিবেশগুলো একে অপরের সঙ্গে ক্রমাগত লড়াই করতে ব্যস্ত। এই পর্যায়ে তারা চাইছিল একটা মেলা হোক, মেলায় নিজের প্রদেশের অনেক রকম প্রদর্শনী তারা দেখাতে পারবে, সেখানে যা আছে ইনক্লুডিং ব্যায়াম ট্যায়াম থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবং তার পাশাপাশি এই শান্তির গভীরতাটাকে পাওয়ার জন্য আমরা যদি একটা ওখানে একটা ধর্মসভার আয়োজন করতে পারি। আলটিমেট মানুষ কি চায়? দুটো জিনিস, এক হচ্ছে আনন্দ, মানুষ আনন্দ পেতে চায়, আর 2 নম্বর হচ্ছে শান্তি পেতে চায়। আমেরিকানরা ওই সময় শান্তি খোঁজ করছিল, আনন্দ তাদের ছিল, তাদের ভোগবাদের আনন্দ ছিল, বিপুল পরিমাণ ভোগ, ঠিক আছে। সেই ভোগবাদের আনন্দের পাশাপাশি তারা চাইছিল শান্তি, এবং যে কারণে ধর্মসভা। এবং সেই ধর্মসভার কারণেই স্বামীজির এখানে আসা। এই স্বামীজি যখন এখানে বক্তৃতা দিলেন, টোটাল তিনি 6টা বক্তৃতা দিয়েছিলেন। সেপ্টেম্বরে হয়েছিল 1893, সেপ্টেম্বর মাস, 11, 15, 19, 20, 26, 27। স্বামীজিকে প্রথমেই যে স্বামীজির জন্য তার মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল, স্বামীজি এলেন, বক্তব্য রাখলেন, এরকমটা ছিল না। তার জার্নিটাও একটা মানে খুব টাফ জার্নি হয়েছে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এক অপার কৃপায় তিনি ওখান থেকে ওখানে গিয়ে পৌঁছালেন। তার আগে তিনি ভারতবর্ষ ঘুরেছেন। এবার তুমি যদি প্রশ্ন করো, দাদা তাহলে কি স্বামীজি একবারে সত্যি করে ভারতবর্ষের মানে একদম লিটারেলি তিনি সব ঘুরেছেন? না, সব তিনি ঘোরেননি। তিনি বাংলার গ্রাম ট্রামও অত ঘোরেননি, কামারপুকুরই যাননি তার আগে, যতদূর যে ডকুমেন্টস জানা যায় কামারপুকুর জয়রামবাটিও যাননি। যা হোক, তবে তিনি ঘুরেছেন, একটা বড় অংশ ঘুরেছেন, ঘুরে ভারত মায়ের পূজা টুজা করলেন, এগুলো গল্প আমি জানি। তবে এখান থেকে যাত্রা শুরু করলেন, ওখানে গিয়ে পৌঁছালেন, এসব অনেক তথ্য আছে। যা হোক, ওখানে যখন গিয়ে পৌঁছালেন প্রথম দিনে মানে স্বামীজি প্রিপারেশনের সময় পায়নি। স্বামীজিকে হঠাৎ করে ডাকা হয় 11 সেপ্টেম্বর। তো স্বামীজি প্রথম যে ভাষাটা বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তো এইটা শোনার পরেই সবাই স্তম্ভিত হয়ে গেল। মানে তারা 5 মিনিটে শুধু হাততালি দিয়েছিল। কেন না, এটা কে, মানে এত সুন্দর, তার চোখ যেন সবসময় মানে অন্তরের অন্তঃস্থলে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। এইরকম গৈরিক বসন পরিহিতা, যার গলার স্বরটা ঘণ্টার ধ্বনির মতো, যিনি আসার সঙ্গে সঙ্গে এটা আবেশ রচনা হয়ে যাচ্ছে। এবং এই কী ভাষায় বললেন, যে ভাষায় লোকে বক্তৃতা করে, এই তো সে চেনা জানা বক্তব্য নয়, ঠিক আছে। এরপরে 5 মিনিট হাততালির পর তিনি বলতে শুরু করলেন। আমেরিকা একটা নতুন লোককে দেখলো, যে লোকটা ভারতকে রিপ্রেজেন্ট করতে এসছে, এক অদ্ভুত, যে দেখতে সন্ন্যাসীর মতো, কিন্তু তার অন্তরটা হচ্ছে সৈনিকের মতো, যে ভারতবর্ষের শাশ্বত বাণী, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, তার ইতিহাস, তার বেদান্ত, তিনি সব কিছু পুরো প্যাকেজ হয়ে এসেছেন, যার কণ্ঠে সরস্বতী এবং জিহ্বাগ্রে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন, এবং তিনি সেটা বলতে এসেছেন। তাঁর এই উদাত্ত আহ্বান, তিনি আমেরিকানরা বলছি এই দেশটা, এই কোন দেশ থেকে এসছে? ভারতবর্ষ থেকে, যেখানে আমরা মিশনারি পাঠাই। বরং এই দেশের এই লোকটা, যেখান থেকে দলে দলে বৈদান্তিক সন্ন্যাসে আসা উচিত, এই দেশের মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কি বলছে? 19 তারিখে স্বামীজি মোটামুটি ফেমাস হয়ে গেলেন। 19 তারিখে যে বক্তব্য, সেই বক্তব্যে দুটো বিষয় উঠে এলো। স্বামীজি একদম মৌলিক কথা বললেন দুটো। একটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান। তোমার মনে প্রশ্ন আসতে পারে, দাদা এরকম হয় নাকি? ইউনিভার্সাল রিলিজিয়ান বলে কিছু হয়? আমরা আমাদের মতো পুজো করব, আমাদের মতো ঘন্টা বাজাবো, আমাদের মতো একটু ফুল ধূপ ধুনো দেখাবো,
হ্যাঁ, এবং সময় পেলে একটু অন্য ধর্মের একটু দুর্নাম করব, তবে না আমার ধর্মবোধ। আমি যদি অন্য ধর্মকে গালাগালি না করো তাহলে কী করে বোঝালাম যে আমি এটা আমি একজন এইরকম মানুষ? স্বামীজির ভাবনাতে সম্পূর্ণ উল্টো। সে সে ভাবনা কেমন? ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি বলে একজন মানুষ যে অসীম, তাকে ধর্ম তাকে ছুটছে তার পেছনে, তাকে কেন্দ্র করে ধর্ম তৈরি হচ্ছে। আর একটা কি, আর একটা হচ্ছে যার উদাত্ত আহ্বানে দলে দলে মানুষ এক জায়গায় আসবে, যেখানে অন্য ধর্মের কোনো পীড়ন হবে না, অন্য ধর্মকে কোনো আঘাত করা হবে না, অন্য ধর্মের কোনো রুধির প্রবাহিত হবে না, অন্য ধর্মের কোনো সমালোচনা হবে না, তার সার সত্যটুকু গ্রহণ করা হবে, এবং যেখানে অপার ভালোবাসা, যেখানে যেখানে একটা দৈবের বিকাশ হবে, একটা দৈবকে প্রতিষ্ঠা করা হবে, মানে এই রকম একটা ঘটনা যেন তিনি তার তার আভাস দিলেন। এই ঘটনার তিনি আভাস দিলেন স্বামীজি ওই 19 তারিখের বক্তৃতাতে। এবং এই যে 19 তারিখের বক্তৃতাটার পরে দলে দলে মানুষ এলো স্বামীজির সঙ্গে দেখা করতে, যে আপনি আমাদের বেদান্ত বলুন। স্বামীজি যাচ্ছে, রাস্তায় হেঁটে যাচ্ছে, তার সঙ্গে দেখা করার জন্য চলে আসছে। স্বামীজি যাচ্ছে, রাস্তা ছেড়ে দিচ্ছে, বলছে এই মুখটা অনেকটা বুদ্ধদেবের মতো, জাপানিরা এরকম ভাবছে, তার মুখটা অনেকটা বুদ্ধদেব, মানে বুদ্ধের অবতার এসছেন, ঠিক আছে? মানে স্বামীজির এটা ছিল মেসেজ, যে ভারতবর্ষের এই বেদান্ত যার প্রচার করতে এতদিন কেউ আসেনি, যেটা তোমরা জানোনি, যেটা তুমি দেখতে পাওনি, সেটা দেখো, সেটা বোঝো, তুমি এটা হলো ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ। স্বামীজি চাইলে তো এখান থেকে বিখ্যাত হয়ে গেলেন, তার এরপরে প্রচুর বক্তৃতা করেছেন, তার এখান থেকে তিনি ভারতবর্ষে ফিরে এলেন কেন? কারণ তার মর্মস্থলটা ভারতেই পোঁতা ছিল, তিনি এখান ছেড়ে অন্য জায়গায় কিছু করতে পারতেন না। কারণ তার জন্য তিনি, মানে বলেন না যে আমি তুমি 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 মায়ের জন্য বলি প্রদত্ত, স্বামীজি যে বলেছে মানে শুধু মুখের কথা নয়, তার জীবনচর্যার মধ্যেও তাই আছে। আমরা যখন শিক্ষকতা করি, আমি দেখেছি অনেক সময় অনেকে খুব স্থূল কথা বলেন, ঠিক আছে, মানে বলে দিল, দুম করে একটা কথা বলে দিল, এই এই দুম করে কথা বলে, এই কথাটাও স্বামীজিরই কথা, খুব কথায় কথায় বলে, কারণ উত্তর কলকাতাটা ছাপ। যাও তো, এই যে ধরো আমি বলছি এই তোমরা যেন কেউ সিগারেট বিড়ি খাবে না, বললাম আমি, আচ্ছা আমি নিজে মানি তো সেটা, আমি যদি নিজে করি তাহলে আমি তোমাকে বলাটা সাজে। স্বামীজি নিজের জীবন দিয়ে সেই উপলব্ধিটা ছিল, এবং সেই জন্যই সে অন্য ধর্মকে বিশ্বাস করত। অন্য ধর্মের ঠাকুর যে বলেছে সব ধর্মই সত্য, তা সেইখানে তার অটুট বিশ্বাস ছিল। আর এই অটুট বিশ্বাস ছিল বলেই এই কথাগুলো সে বলতে পেরেছিল। এই উদাত্ত আহ্বানটা, এই ঘটনাটা, এটা এটা মানে এটা সবাইকে সেই আহ্বানটা জানাতে পেরেছিলেন, এবং যে কারণে দলে দলে মানুষ এই বেদান্তকে জানার জন্য তারপর এসেছে। তারপরে তো আমরা দেখেছি যে বহু মানুষ ও দেশে পাড়ি দিয়েছে, কিন্তু এই যে পথটা খুলে দিল, এই খুলে দেওয়াটা, এই কাজটা করেছেন স্বামীজি, যে গোটা বিশ্বকে জানালো যে এটা 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 ভারতবর্ষ। এই একই প্রশ্ন নিয়ে আমি সুব্রতদার কাছেও যাচ্ছি, যে তোমার চোখে কেমন হয়ে রয়েছে এই শিকাগো বক্তৃতা? সম্পূর্ণ দাদা বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনার পরে যে দিকগুলো আমাকে বলবার জায়গা থেকে যায়, সেটা হচ্ছে এরকম, বিবেকানন্দ প্রথম থেকেই পাশ্চাত্যের সেতুবন্ধনের একজন কারিগর ছিলেন। তার কথাই বারবার উল্লেখ হয়েছে এরকম, যে পাশ্চাত্যের যে বৈজ্ঞানিক মনোভাব, যে বিজ্ঞান চেতনা, তার সঙ্গে যে কারিগরি বিদ্যা, তার সঙ্গে যদি ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের বহুজন হিতায়র যে শুভ চিন্তা জুড়ে দেওয়া যায়, তাহলে আমরা যেমন ওদের বিজ্ঞানটা নিয়ে, প্রযুক্তি নিয়ে সমৃদ্ধ হতে পারবো, ওরাও তেমন যে শান্তির খোঁজ করছে, যে প্রশান্তির খোঁজ করছে, যে ভেতরের যে ঐশী শক্তির খোঁজ করছে, যার মধ্যে নিজেকে চিনবার ক্ষমতা পাওয়া যায়, এটি আদান প্রদানের একটি বড় জায়গা হয়ে উঠেছিল। যার নাই, তার সম্বন্ধে অজানাকে যদি সন্ধান পায়, তাহলে মানুষ তো তাকে খুঁজবার চেষ্টা করবে, মানুষ তার কাছে গিয়ে বসবে, যে নতুনত্বের আহ্বান দেয়, যে নতুনের শব্দ বলে, যে নতুন করে খুঁজবার চেষ্টা করে। আমরা সকলেই সুন্দরের পূজারী, কেউ কেউ নতুনের পূজারী। এই সুন্দরতার আহ্বান কিন্তু শিকাগো বক্তৃতা সভায় বারবার উনি তার বক্তব্যে রেখেছেন। লক্ষ্য করলে দেখা যায় যে একটা সময় দাঁড়িয়ে যে মানুষটিকে ওখানে পৌঁছাতে এত কষ্ট করতে হচ্ছে,
সেই মানুষের যখন ফিরে দেশে আসছেন তার সংবর্ধনা সবাই হাজার হাজার মানুষ। তার মানে কি, কষ্ট ছাড়া কখনোই কেউ বড় সফলতার দিকে যেতে পারে না। যে জীবন দর্শন দিয়ে দেখছে, ভগবান শ্রীকৃষ্ণকেও তার জন্মগ্রহণ কারাগারে হচ্ছে, তাহলে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করছে সে নিয়ন্ত্রণের যদি স্রষ্টার তার কষ্ট দিয়ে জীবনকে বিলীন করে, তেমন বিবেকানন্দের যে শিকাগো বক্তৃতা, সেখান থেকে একের পর এক তথ্যভিত্তিক দেখলে বোঝা যাবে ভারতে সম্পর্কে সাম্যক ধারণা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধর্ম মানে কি, আবারও বলছি, যা নিজস্ব মানুষের যে প্রবণতা আধ্যাত্মিক বিকাশ তেমন তো হচ্ছে, যা আপনাকে আপনিতে হয়ে উঠতে সহায়তা করে, যা দশের মাঝে নিজেকে প্রকাশের সহায়তা করে, যা ধর্ম যা নিজেকে ধারণ করতে সহায়তা করে, সেই ধর্মটাকেই কোনো রকম মানে পরধর্মের সহিষ্ণুতার যদি আহ্বান হয়, তাহলে শিকাগো বক্তৃতায় সেই আহ্বান বারবার উল্লেখিত হয়েছে। এবং লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বক্তৃতার শেষে তার যে ভিড়, তাকে সামাল দেওয়ার জন্য তার সম্পূর্ণ কমিটি ভীষণ ব্যস্ত থাকতেন। এবং প্রথম দিনের পর 4-5টা বক্তৃতা হয়ে যাওয়ার পরে তার এত বেশি ক্লান্তি আসতো, সে একটা সময় যখন বক্তৃতা শেষের দিকে সে রাতে ঘুমোতে পারছে না, পরের দিন কি বলবে তার ভেতরে একটা উৎকণ্ঠা চলছে, আমার তো সব শেষ হয়ে গিয়েছে। সে ঠাকুরকে চোখ বুজে আহ্বান করছে, ঠাকুর এরপর আমি কি বলবো, নতুন কি বলবো, যার জন্য ওরা সমাজে এসছে। দেখুন একটা গল্প আছে, অদ্ভুত গল্প। একজন সাধক সে প্রার্থনা করেছিল এমন একজন ভূতকে দেওয়া হোক যাকে আমি যা বলবো তাই করে দেবে। ভূতের জন্য প্রার্থনা করছে, সেই ভূত যে সব কিছু করতে পারে। সেই ভূতের প্রার্থনা করতে করতে যখন সে বলে এরম যে প্রার্থনা তুমি সারা দিতে পারবো না, ভগবান বলছে, তারা বলছে না দিতেই হবে, যে এমন পাঠান যে ভূত আমি যা বলবো তাই করে দেবে। যে ঠিক আছে সামলাতে পারবি তো, বলছে হ্যাঁ পারবো। যে ঠিক আছে তাই হবে, তথাস্তু। সেই ভূতটিকে কিন্তু অলরেডি তার ছায়া সঙ্গী করে দেওয়া হলো। প্রথম দিন সেই ভূতকে বললো আমার একটা বিলাসবহুল সম্পূর্ণ এই 10তলা বাড়ি দরকার, বাড়ি হয়ে গেল। তারপর দিন সে বললো তাকে যে আমার গাড়ি দরকার, আমার এই দরকার, যখনই বলছে ফাটাফাট হয়ে যাচ্ছে। এরপরে সে বলে দিয়েছে তুই যদি আমাকে বলতে না পারিস, তো যদি কথা আটকে যায় কি লাগবে, কাজ যদি আমার বন্ধ হয়ে যায়, কাজ বন্ধ হলে তো আমি তোর গলা চিপবো। তো যে সাধক ভূত চেয়েছিল সে তো বিপত্তিতে পড়ে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে। সে এবার গুরুর কাছে ছুটছে যে এ কেমন, আমি বর চেয়ে ফেলেছি, আমি তো মরে যাবো, বাঁচবো না, এবার আমি আমাকে বাঁচান। যেটা কাজ কর, তুই বাঁচতে গেলে একটাই, তুই চেয়েছিস ভুল, তাহলে তোকে খেসারত পোহাতে হবে। তোর প্রথম বুদ্ধি শেখাচ্ছি, একটা কাজ কর, একটা বাঁশ লম্বা করে পুঁতে ফেল, তো বাঁশে ভূতকে বল উঠতে আর নামতে, তুই সারাদিন উঠবে আর নামবে, উঠবে আর নামবে। হ্যাঁ কিছু বুঝতে পারছিস? বলছে পারছি। ওই যে চাওয়াটা শেষ তোর হয়ে গেছে না, ওই মনটাকে বাঁধার চেষ্টা কর, ওই মনটাকে একটা লয়ে ফেলে দে, মনকে সেই স্রোতে ফেলে ওঠা আর নামা, দেখ চাপ আর শেষে একটা জীবন আছে, তাকে বুঝতে পারবি। তেমনই যখন ঠাকুরকে আহ্বান করে বলছে পরদিন আমি কি বলবো বক্তৃতার সভায়, যখন সে মঞ্চে উঠছে, যখন কথা বলছে, কে যেন তাকে পুরো সহায়তা করছে, তার কণ্ঠে এসে বিরাজ করছে সরস্বতী রূপে, এবং সেই প্রকাশ পাচ্ছে। আসলে শিকাগো বক্তৃতা সভা নজর করলে বোঝা যায় এখনকার প্রজন্মের কাছে এই যে ভারতবর্ষ নিয়ে সারা দেশব্যাপী ভারতবর্ষের প্রচলন প্রযুক্তি এত বেশি বিস্তার লাভ করেছে বিদেশের কাছে। কোনোদিন কি শুনেছো আমেরিকার লোক ভারতে চাকরি করছে? খুব কম। তার মানে কি আমরা আমেরিকার কাছে যেতে বাধ্য হচ্ছি, পোল্যান্ড যাচ্ছি, লন্ডন যাচ্ছি, হংকং যাচ্ছি, কারণ যে আমাদের রসদটা, আমাদের গর্বটাকে আমরা ওখানে ছড়িয়ে বিরাজ করতে পারছি। কিন্তু ওদের যে নিজস্বতা আছে সেখানে দিয়ে নতুন করে দেওয়ার কিছু নাই, ওগুলো আমার কাছে আছে। ওদের কি আছে? ওদের যেটা আছে সেটা অত্যাধিক টেকনোলজি, অত্যাধিক মানে স্মার্টনেস, অত্যাধিক মানে কোথাও গিয়ে মেকিং করার ক্ষমতা, যেগুলো এখানে করবার সক্ষমতা এই কারণে নেই, এত পপুলেশন, এত বেশি অর্থনৈতিক যোগান এখানে নেই। তাই যদি শিকাগো বক্তৃতায় নজর করা হয়, আধুনিক প্রেক্ষাপটটা বোঝা যাবে যে বিদেশের কাছে ভারতবর্ষকে যদি মানে ধর্মের একটা আধার হতে পারে, সেসব গোটা ভারতবর্ষের নদী খাল বিল পাহাড় পর্বত, তাদের যে বৈষ্ণব চেতনা, তাদের যে শাক্ত চেতনা, শৈবের যে চেতনা, সব সত্ত্বের পর মানুষ ভালো থাকবার যে অধিকার, তার প্রকাশ কিন্তু ওই ধর্ম মহাসভায় তার বক্তৃতার মাধ্যমে বারবার প্রকাশিত হয়েছে। আচ্ছা, আর এই যে প্রাচ্য পাশ্চাত্যের যে সেতু বন্ধন রয়েছে সেই নিয়েও যদি একটু বলতে। আসলে প্রাচ্য পাশ্চাত্য সেতু বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে
বারবার কি হয় আমাদের এতে তো কোনো গল্পের না, এটা অনুভবের জায়গা, এটা একটা দর্শনের জায়গা। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা সবসময় নিজেদের প্রতি একটা অনীহা থাকে, পরের জিনিস গ্রহণ করতে আমরা ভালোবাসি, মানে অন্যের মুখে এঁটো খেয়ে থাকতে আমরা সবসময় অভ্যস্ত। আমার নিজস্ব স্বদেশের জিনিসের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, সেগুলো অনেক সময় বিদেশি জিনিস পেলে না ব্রিটিশ চলে গিয়েছে, যে তারা তাদের ছাপ রেখে দিয়ে চলে গিয়েছে। মানে আমাদের না হতে পারলাম বিদেশিও, না হতে পারলাম স্বদেশীয়, হলাম কি ঘরকা না ঘাটকা, একটা অদ্ভুত প্রাণী আমরা হয়ে গিয়েছি। সেই অদ্ভুত বোধটাকে কাটানোর জন্যই যে সেতু বন্ধনের কথা বলছি আমরা, অর্থাৎ আমি তো বলছি না বর্জন করতে, বলছি না, বিজ্ঞান তো আমাকে প্রতিনিয়ত একটা জায়গাতে পৌঁছাচ্ছে। প্রয়োগ অপপ্রয়োগ তো নিজের কাছে, ব্যবহারটা নিজের শক্তির কাছে, আমি কেমন করে সেটা স্কলিং করব, কতটা স্কেন স্কলিংয়ে থাকবো, আমার নিজের কাছে। এই প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধনের দিক থেকে যেমন ধর্মকেও বিবেকানন্দ একটা আধার করে সর্বশক্তিমান ভারতবর্ষকে ছড়াচ্ছে, তেমন ভারতবর্ষে যে স্বদেশী আনা শিল্পের ক্ষেত্রে, নিজস্ব বাণিজ্যের ক্ষেত্রে, কারিগরি বিদ্যার ক্ষেত্রে, স্বদেশী জিনিসপত্রের ক্ষেত্রে তার প্রভাব কিন্তু ছড়ানোর চেষ্টা করছে। তাছাড়া ওখান থেকে বলতে পারতো না ওরে মেয়েগুলোকে শুধু কেন বসে আছে, হাতের কাজ শেখা, ওখান থেকে কিছু এমন কিছু জিনিস তুলে দে যারা ওরা নিজস্ব করতে পারে, বড়ি দেওয়া শেখা, জ্যামজেলি করবার কাজ শেখা। কিন্তু উনি অনুভব করছেন ওখান থেকে, অনুভবটা ছড়িয়ে দিচ্ছেন নিজের মাটিতে। অর্থাৎ কি, যেখানেই যেমন রবি ঠাকুর গিয়েছেন তার সাহিত্য ধর্মকে খুঁজে খুঁজে নিয়ে এসে মিলিয়ে দিয়েছেন বিদেশি সাহিত্য স্বদেশীতে, তেমনি আমাদের বিবেকানন্দ, যুব দ্রষ্টা বিবেকানন্দ যত বিদেশ ঘুরেছে, যত জিনিস শিখেছে, তেমন লক্ষ্য করে দেখবেন 200-র অধিক রামকৃষ্ণ মঠ মিশনের শাখাতে 24 থেকে 25 শাখা বিদেশেই বিরাজ করছে। যেখানে আমাদের গর্ব হয় যে এই যে আদান প্রদান, ভাবের আদান প্রদান, শুধুমাত্র ধর্মসভাকে কেন্দ্র করে মানুষকে বুঝে নেওয়ার ব্যাপার। আমি যখন একটা নাটকের মাধ্যমে যাই, গানের মাধ্যমে যাই, মূল হচ্ছে মাধ্যম। যেই মাধ্যম নিয়ে উনি গিয়েছিলেন ধর্মের বীজ বপন করতে, সেই বীজ বপন করতে যে আরও 10টা বীজ বপন করে দিয়েছেন, যা ভারতের পক্ষে, আগামী প্রজন্মের পক্ষে বিদেশে নিজেদের স্থায়িত্ব, নিজেদের অস্তিত্ব বিরাজ করতে বড় সাবলীল হয়েছে। আচ্ছা, আর এই বর্তমান সময়ে যে তাৎপর্য, বিবেকানন্দের যে তাৎপর্য রয়েছে, সেই নিয়ে যদি কিছু বলতে কুন্তলদা। বর্তমান সময়ে বিবেকানন্দের তাৎপর্য তো আছেই, মানে মানে আমাদের যুব সমাজকে কেমন হওয়া উচিত, তাই তো? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে যুব সমাজের অভিভাবকদের একটু পরিবর্তন করা উচিত। অভিভাবকরা কীরকম হবে না, তারা দুটো, আমরা বিভিন্ন সময় মানে প্রতি মুহূর্তে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে ফোন, স্টপ বন্ধ করতে হবে, ভুলে যেটা একটা ফোন আছে। সরি, হ্যাঁ, আমি এটা ফোনটা খেয়াল ছিল না। কোথা থেকে প্রথম দিকে যাই। হ্যাঁ, ঠিক। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে বিবেকানন্দের যে তাৎপর্য, সেটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, বর্তমান সময়ে বিবেকানন্দের তাৎপর্য আরও গভীর। গভীর মানে আমাদের যে আমাদের সমাজে যে অভিভাবক, যারা অভিভাবক আর কি, তো তাদের একটু পরিবর্তন খুব প্রয়োজন আছে। আমরা আমাদের ছেলেদেরকে স্বামীজিকে যদি পড়াই, বা স্বামীজির যে জীবনচর্যা সেটা যদি আমরা যাপন করি, ঠাকুর মাকে দেখে তার আদর্শে বড় হই, বা তাদের মতো বা তার আদর্শবোধকে জীবনের পাথেয় করে এগিয়ে চলি, তাহলে বিষয়টা আরও মানে তাদের পক্ষেও সুবিধা হবে। যেমন ধরো এখন যেটা সবথেকে বড় জায়গা, সেটা হচ্ছে মূল্যবোধ কমে গেছে মানুষের। মূল্যবোধ কমে গেছে, যেমন ধরো যদি মূল্যবোধ, তুমি যদি বলো দাদা মূল্যবোধ সত্যি কমেছে, একটা দুটো ইনসিডেন্ট যদি বাদ দাও, দেখো কোভিডের সময়, ঠিক আছে, আমার কিছু কোটাসুরে কিছু ছাত্রছাত্রী আছে, তারা একটা স্বস্তি বলে একটা অর্গানাইজেশন গড়ে তুলেছে। সেই স্বস্তি করে তুলে এরা পথ কুকুর, সাধারণ মানুষ,
তাদের কাছে তাদের মুখে অন্ন তুলে দেওয়া, তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া, এই ঘটনা ঘটাচ্ছে। এবার তারা তারা ইন্সপায়ার্ড বাই বিবেকানন্দ, তারা বিবেকানন্দ ইন্সপায়ার্ড হয়েছে। বা বাবা ধরো এই যে দিল্লিতে কটা ঘটনা ঘটলো যে পথ কুকুরদেরকে ওখান থেকে সরাতে হবে, তো কুকুরদের জন্য ভাবছো তো কেউ, মানে একটা মূল্যবোধ এক জায়গায় রয়েছে, কিন্তু একদিকে মূল্যবোধের অবনমনও ঘটেছে। কীরকম অবনমন ঘটেছে? আমরা একান্নবর্তী পরিবারের সংজ্ঞা ভুলে গেছি। একান্নবর্তী পরিবার এখন আর মোটামুটি নেই, সব নিউক্লিয়ার ফ্যামিলি, এবং সেই পরিবারটা একটা অদ্ভুত বিচিত্র প্রাণীদের ঘর। সেখানে মা বাবা দুই ছেলে বাস করে এবং যারা প্রত্যেকে ফোন নিয়ে ব্যস্ত। তারা একে অপরের সঙ্গে কথা বলার সময় নেই, ঘুম থেকে উঠছে বেজার মুখে, সারা দিন বেজার মুখে তারা তাদের কর্তব্য করে যাচ্ছে, রাতের বেলাতে ওই ফোনটা দেখতে দেখতে তারা ঘুমিয়ে যাচ্ছে। যেন কোনো একটা অদ্ভুতভাবে কোনো একটা সিস্টেমের মধ্যে কেউ এদের হাসিগুলো আনন্দগুলো চুরি করে নিয়ে চলে গেছে এবং এই হাতের মধ্যে একটি করে ফোন ধরিয়ে দিয়ে চলে গেছে, যা তোরা এটা নিয়ে খেলে এই মত্ত থাক। তার ফলে হচ্ছে কি, এই আমাদের যে ন্যূনতম মূল্যবোধ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু আগেই বলছিলাম না যে নইলে কেউ যে মারা গেছে, তুমি এখন হঠাৎ করে মাঝে মাঝে ফোনে দেখি চলে আসে, তাদের সমালোচনা হিসেবেই আসে যে চলে গেল কেউ একটা ব্লগার, এখন এই কথা তো খুব প্রচলিত, ব্লগার, সে ব্লগার কি মরা বাড়ি যাচ্ছে, সে ভয়ঙ্কর পোশাক পরে। এই ঘটনা তুমিও দেখেছি, আমি দেখেছি, বা সমাজে যারা আছে, একটা লোক রুটি বিক্রি করছে, তার পেছনে 50 জন ধরে বসে আছে, ঠিক আছে? একটা লোক খুব ভালো গালিগালাজ করতে পারে, তার কাছে গিয়ে গাল শুনছে, গালি দেখাও একটুখানি। এগুলো এগুলো হচ্ছে স্থূল রুচি, মূল্যবোধহীনতা এবং নিজেকে ওই কুপমণ্ডুক, ধর্মান্ধ এবং এই রক্ত মাংসের যে চামড়ার যে শরীরটা আছে, এর ভেতরের একটা আমিতে ধরে রেখে দিয়েছে। এবার এখান থেকে বার করতে হবে। তুমি যদি ভাবো যে এটা প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে যাবে, বা আলাউদ্দিনের একটা চিরাগে হাত দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দৈত্য আসবে সব এগুলো ঠিক করে দেবে, এটা হবে না। তাহলে হতে গেলে কি করতে হবে? হতে গেলে প্রতিজ্ঞা নিতে হবে, আমি এই কাজগুলো করব। কি কাজ করব? আমি এই টাইমটা কমাবো, এই দেখা স্ক্রিনিং টাইম কমাতে হবে, নিজেদের মধ্যে কথা বলতে হবে, দাদু ঠাকুমাকে দেখতে হবে, ছেলেকে দেখতে হবে এরকম দাদু ঠাকুমা, দাদু ঠাকুমার ভালোবাসা এরকম হয়, কাকা কাকিমার ভালোবাসা এরকম হয়, জেঠু জেঠিমা এরকমভাবে আমাদেরকে ভালোবাসে, শাসন করে, ইত্যাদি ইত্যাদি। একসঙ্গে বসে দুপুর রাতবেলা খেতে হবে, একসঙ্গে বসে, দিনের বেলায় সবাই হয়তো এখন কাজে ব্যস্ত, মা বাবা হয়তো সবাই চাকরি টাকরি করছে, দিনের বেলায় সম্ভব না হোক, রাতের বেলায় অন্তত বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে হবে। আর কি করতে হবে? স্বামীজির চর্চা করতে হবে, ঠাকুরের গল্প শিশুদেরকে বলতে হবে, মায়ের কথা বলতে হবে, স্বামীজির বক্তব্য এদেরকে শোনাতে হবে, এবং জন্মদিনে দামি দামি খেলনা, বকে যাওয়ার জন্য অর্থ না দিয়ে একটা করে চটি চটি স্বামীজির দুটো বই দাও এবং অভ্যাস করাও, যে অভ্যাস করে এই ভাই তুই এটা পড়তো, পড়ে আমাকে একটু বলবি এটা কি আছে, বা আমি দুটো প্রশ্ন করব, ঠিক আছে? এটা হলে ওই যে আমি বললাম বিদ্যার সংসার তৈরি হবে, আস্তে আস্তে হবে। আর আমি খুব আশাবাদী, স্বামীজি যেমন আশাবাদী ছিলেন, আমি তো সেই ঠাকুরেরই ছেলে, তো স্বামীজির ভাবে আমরা ভাবি, তো আমিও আশাবাদী এটা করতে করতে একদিন এটা এই ঘটনাটা ঘটবেই। এবং আমার মনে হয় যারা আমাকে চেনেন বা জানেন তারা দেখেছেন আমার যেটা কর্মস্থল, বা আমি যেখানে যেখানে আমি কাজকর্ম করি বা যাদের সঙ্গে আমি মিশি, তারাও আমার মধ্যে তাঁরই প্রকাশ পাবেন, তাঁর যে ভাব, তাঁর যে ভালোবাসা, তাঁর যে চেতনা, তাঁর যে সমাজবোধ, সেটা আমার মধ্যে ফুটে উঠবে। কেন উঠবে? তার কারণ হচ্ছে আমি ওই ভাবনায় ভাবিত হয়ে এসেছি, তাহলে আমি ওই ট্রিটমেন্টে এসে বুঝেছি যে এটা করলে এরকম হয়, এটা না করলে অন্যরকম হবে। কী রকম হবে? ওই অবক্ষয় দেখতে পাবে। তাহলে এটা বন্ধ করতে গেলে এই কাজটা করতে হবে, এবং সেটার জন্য সবারই দায়বদ্ধতা রয়েছে। আমার দায়বদ্ধতা রয়েছে অ্যাজ এ টিচার, ও একজন নাট্যকর্মী, ওর দায়বদ্ধতা আছে। ও ও ঠাকুর বলতেন না, গিরিশ ঘোষকে বলছেন না, বলে ও লোক শিক্ষা দেয়, এও লোক শিক্ষা দেয়। এই লোক শিক্ষা দিলে এই ঘটনাগুলো ঘটবে। তুমি একজন আরজে, তোমারও মেসেজ আছে যে আমি বাপু একটা করে স্বামীজির কথা বলি, 10 জন না হোক, যদি আধার একটা পাও, একটা তো হবে, একটা হলে 10টা হবে, 10 থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে, কিন্তু একটা এই সুন্দর একটা সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। এবং এটাই আমার কাছে
এটাই আমাকে নতুন করে প্রতিদিন মন্ত্র দেয়। ধরো আমি যেন শিক্ষক, তোমার বাড়িতে যে লোকটা কাজ করতে আসছে, ধরো তোমার বাড়িতে একটা লেবার লাগিয়েছো, তুমি তাকে দিনের শেষে একটা বেতন দিচ্ছ। তুমি যখন বেতন দিচ্ছ, তুমি তো ভাবছো যে সারাদিন সে কী করলে। তুমি যখন নিজে বেতন পেয়ে কাজ করতে যাচ্ছ, তুমি একই কথা ভাবছো তো, যে আমি কি করলাম। তাহলে আমার যে কাজ, আমার যদি মূল্যায়ন আমি প্রতিদিন করি, তাহলে দেখবে যে সবাই যদি নিজে নিজের কাজটা করে, সবাই ওই আধ্যাত্মবাদে ঢুকে যাবে আস্তে আস্তে। দরকার নাই বিবেকানন্দের নামের, দরকার নাই বিবেকানন্দ, তার ভাবটাই যথেষ্ট। ওই ভাবটা থাকলেই এই সমাজ এক বৈদান্তিক সমাজে তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, এবং তুই দাদা, কুন্তলদা এবং সুব্রতদা খুব সুন্দরভাবে আমাদের সেই প্রাণের বিবেকানন্দের গল্প, এবং শুধু গল্প নয়, অনেক ঘটনা তুলে ধরলেন আমাদের কাছে। কিন্তু এই শেষ মুহূর্ততে যাওয়ার আগে আমি আবার সেই সুব্রতদার কাছেই ফিরে যাচ্ছি। যদি কোনো বার্তা দেওয়ার থাকে এখনকার প্রজন্মের কাছে, স্বামীজির কথা মাথায় রেখেই যদি কোনো বার্তা এখনকার প্রজন্ম, এই যে এত কর্মব্যস্ত, যেরকমটা কুন্তলদা বলছিল, সবাই হয়তো মোবাইল স্ক্রিনে ব্যস্ত রয়েছে, সেই জিনিসটা, সেই প্রেক্ষাপটটাকে সামনে রেখে যদি কোনো বার্তা। একদম, যুব সমাজ তাদের কাছে আমরা ভীষণ আশাবাদী, কারণ আশা না করলে চাষা বাঁচবে না। যারা চাষাবাদ করে তারা আশা করেই ফসল ফলানোর চেষ্টা করে। যুব সমাজ সত্যি তারা বিভ্রান্ত, তারা একটা সময়ে দাঁড়িয়ে এই যে সমকালের তাদের প্রেক্ষাপট, তারা ভীষণভাবে বিচলিত ও বিভ্রান্ত। তাদের জীবন ধারণ করবার জন্য ঠাকুর বলেছেন, পেটে ভাত না হলে ধর্মের উপোস করে যাবে না। তবু তার সত্ত্বেও নিজের যে নৈতিক দায়িত্বগুলো সেগুলো পালন করবার জন্য, নিজেকে বিপদ মুক্ত রাখবার জন্য, নিজেকে ফ্রাস্ট্রেশন থেকে একদম বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে তার লক্ষ্যে অভীষ্ট থাকার জন্য, উদ্দেশ্য এবং লক্ষ্য প্রতিনিয়ত এক রাখবার জন্য, এবং বিবেকানন্দকে আধার করা বড় প্রয়োজন। এই বিচলিত সময়ে, এই চঞ্চল অস্থির সময়ে, এই ভাগাভাগির সময়ে, এই ধর্মের হানাহানি সময়ে, সেই রাজনৈতিক টালমাটাল প্রেক্ষাপটে আধার করতে হবে তাকে, যাকে আধার করতে গেলে আপনি সকল শ্রেণীর মানুষকে কাছের করে পেতে পারেন, সকল ভাবনাকে সর্বধর্ম সমন্বয়ে আনতে পারেন। আমার যুব সমাজ, আমাদের যুব সমাজ, আমরা যেহেতু নাটক নিয়ে কাজ করি, আমাদের দলটির নাম ভবানীপুর সপ্তপ্রদীপ। আমরা খুব ঠাকুরের কৃপায় সারা বছরই বিভিন্ন জায়গায় নাটকের শো করে বেড়াই। তো সেক্ষেত্রে দিনে দিনে যা উপলব্ধি করছি, গতকালকেও আমাদের যে থিয়েটারটি ছিল বাল্মীকি পালা, সেখানে বাল্মীকি অর্থাৎ রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার গল্প, সেটি মাইথোলজি হলেও আমাদের সামাজিক এই প্রেক্ষাপটকে ধরে কাজ করার চেষ্টা করা হয়েছে। তেমনই বিগত 7 দিন আগেই বিবেকানন্দের ভাবনা চিন্তায়, মানে স্বামী জ্ঞানলোকানন্দের যে মূল্যবোধে ধন্যজীবন বইটি আছে, সেখান থেকে ছোট্ট গল্প সে আধার করে ছোটদের ভেতরে বীজ বপন করার চেষ্টা করা হচ্ছে, কি করে মূল্যবোধ জাগরণ করা যায়। একদিকে এক শ্রেণী দিন দিন ভীষণভাবে কাজ করে যাচ্ছে। আমরা তো পিছিয়ে পড়া মানুষ, স্বামীজিকে নিয়ে যারা কাজ করছেন এক একটি জায়গা, একটা একটি শ্রেণী ভীষণভাবে আন্দোলিত হচ্ছে। আমরা ভীষণ আশাবাদী যুব সমাজ শুধুমাত্র নিজের উন্নতি সাধনের জন্য, জাগতিক উন্নতি সাধনের জন্য তাকে আধার করবেই, আধার করে তার চরণতলে যাবে। কারণ ঠাকুর যে আহ্বান জানাচ্ছে, ঠাকুর যে সবসময় বলছে আমার সন্তানেরা ভালো থাকলে আমি ভালো থাকবো। আর মায়ের এই কথাটা বলতেই হয়, মানে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সেই আত্ম আহুতির কাছে যুব সমাজ সকলেই সচেতন, সকলেই ভীষণভাবে নিজের বিষয়ে, পরিবারের বিষয়ে, সমাজের বিষয়ে ভীষণ রকম ভালো থাকার চেষ্টা করে। যারা যেমন করে বড় হচ্ছে, এই বড় হওয়াটার দিকটা যদি কেউ, তাদের যে বড় করছেন তারা যদি একটু সুস্থভাবে দেখাতে পারেন, তাহলে তাদের জীবন দর্শনও সবটা তাদের হাতে থাকে না। তাদের সময়, তাদের বয়ে চলা জীবন প্রবাহ, তাদের বন্ধু বান্ধব, তাদের আড্ডা মহল তাদেরকে ডাইভার্ট করে দেয়। আমরা যারা বড়রা, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে খুব সহজ সরলভাবে, সাবলীলভাবে সেই কথাটি বলার। বিবেকানন্দ মন্ত্রের সত্য, বিবেকানন্দ মন্ত্রের আদর্শ, বিবেকানন্দ মন্ত্রের চেতনা, সেই চেতনার বীজ তোমার অন্তরে থাকলে তুমি যে কোনো পরিস্থিতিতে তুমি উতরে যেতে পারবে তোমার উদ্দেশ্য পথে। এটি আমার বলবার যুব সম্প্রদায়ের ক্ষেত্রে। আর গীতাঞ্জলি রেডিওর জন্য যদি কোনো বার্তা থাকে একদম, ছোট্ট করে। রেডিও গীতাঞ্জলি রেডিওর জন্য অবশ্যই, এই যে পরিবার, রেডিও পরিবার, তাদের যে আহ্বান, তাদের যে বিষয় নিয়ে ভাবনা, এটি আমাকে চরম আকৃষ্ট করেছে। আমরা যেহেতু সমাজের ঝাড়ুদার, আমরা সমাজের ঝাড়ুদার পাখির মতো সমাজে কাঁটাগুলো খেয়ে খেয়ে বেড়াই, এবং তার জন্য ঘরের খেয়ে বনের মোষ তরাই, কারণ বনের মোষ না তাড়ালে সেই মোষ ঘরে ঢুকে পড়বে।
এই যে আর যে পরিবার, এই যে গীতাঞ্জলি পরিবার, তাদের যে ভাবনা চিন্তা এবং এই সময় দাঁড়িয়ে যে বিষয় নির্বাচন, তাকে আমরা সত্যি ধন্যবাদ জানাই। এই সময় যদি এমনটি ভাবতে পারছে তারা, তাহলে এই বয়ে চলার সময় প্রতি যে শ্রদ্ধাশীল হয়ে উঠেছে, আমরা কৃতজ্ঞ। এমনতর সম্মানের জন্য তাদের আরও উন্নতর শ্রীবৃদ্ধি ঘটুক, ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা। কুন্তলদার কাছেও যাচ্ছি যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছে ওই একই প্রশ্ন নিয়েই তোমার কাছেই যাচ্ছে। আচ্ছা, যুব সমাজের কাছে বার্তাটা কি? বার্তাটা বলতে একটা অদ্ভুত কথা মনে পড়লে, স্বামীজির একটা ছোট্ট একটা অংশ আমার ভাই, সে এখন ব্রহ্মচারী, তার কাছে শোনা। তো বলতে আমাদের উন্নতি কখন হবে, স্বামীজি তো একটা মানে স্বামীজি এক মহাশক্তিকে দেখেছিল ঠাকুরের মধ্যে। সেই ঠাকুরের চরণতলে বসে জ্ঞান লাভ করতে হবে। স্বামীজির একটা কথা আছে, জ্ঞান যদি লোভিতে চাহো চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। কি জ্ঞান লাভ করতে হবে? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে তুমি তুমি আপনকে বিলিয়ে দাও, ঠিক আছে? স্বামীজির কাছে অন্যান্য সন্ন্যাসীরা কি পেলো জানো? স্বামীজির কাছে পেলো যেটা, সেটা হচ্ছে দুটো জিনিস। সেটা হচ্ছে অর্গানাইজেশন, 2 নম্বর হচ্ছে ধর্মকে সমাজের সঙ্গে কানেক্ট করা, আর 3 নম্বর হচ্ছে উদ্বোধন পত্রিকা। এই যে 3টে জিনিস পেলো, এই স্বামীজির কাছ থেকে পেয়ে এরা ধন্য হয়ে গেল। এবং ধন্য হলো এইভাবে যে পৃথিবী, এই যে এই সমাজ সংস্কার যদি করতে চাও, শুধু শুধু বৃক্ষ প্রাণী নির্বিশেষে পৃথিবীর কল্যাণ, জগতের কল্যাণে তুমি নিজেকে ব্যয় করো। স্বামীজির কথাতেই শেষ করতে হয়, মানে স্বামীজির এবং উপনিষদ কথা শেষ করতে হয়, আত্মানাং মোক্ষার্থাং জগদ্ধিতায় চ। এবং ওই যে ঠাকুরের যে কথা, ঠিক আছে, মানে মানে স্বামী ব্রহ্মানন্দজির একটা আছে লেখা, সেখান থেকে জানা যায় যে মানুষ আপনাকে চিনতে পারলেই তাকে চেনা হয়। মানে এই আপনাকে চেনাটা হয় না, এই আপনাকে চিনতে হবে। আপনাকে চিনলেই সমাজ সংস্কার হবে, জাতীয় উন্নতি হবে, পৃথিবী সুন্দর সুশীল মানুষে ভরে উঠবে, সাম্প্রদায়িকতা দূর হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা হবে, এটাই কামনা করি। আর তার সঙ্গে গীতাঞ্জলি রেডিও স্টেশনকে আন্তরিক ধন্যবাদ। এখানকার সমস্ত যারা প্রতিনিধি, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। এই রেডিও ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হোক, জাতীয় কল্যাণে এরা নিজেদেরকে নিয়োজিত করুক এবং এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক। ধন্যবাদ। জয় তো শ্রী রামকৃষ্ণ। আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমাদের স্টুডিওতে এরকম 2জন মানুষকে পেয়েছি যাদের কাছ থেকে অনেক গল্প শুনলাম, এবং একই কথা হয়তো আমি 2-3 বার বললাম, কারণ বলার মতনই কথা। অনেক আমাদের কথাতে শুরুতেই আমরা বলেছিলাম যে জানা অজানা বিবেকানন্দ, ঠিক কতটা জানতে পারলেন, কতটা বুঝতে পারলেন, সে গল্প আমাদেরকেও কমেন্ট করতে পারেন, আমাদেরকেও লিখে পাঠাতে পারেন আপনারা বিভিন্ন মাধ্যমে। তো আমাদের স্টুডিওতে ছিল কুন্তল মিত্র দাদা, নমস্কার, এবং সুব্রত ঘটক দাদা, নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সাথে জুড়ে যাওয়ার জন্য, গীতাঞ্জলি রেডিওতে জুড়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং ওই বিশেষ মানুষটির জন্মদিনে আমাদেরকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। একদম একদম একদম। আজকে তো চলছে বিবেক পক্ষ, পরে হবে সুভাষ পক্ষ। তো বিবেক পক্ষে তোমাকে বিবেক জড়িত একটা আলিঙ্গন থাকলো তোমার জন্য, এবং বিবেক আনন্দময় হয়ে উঠুক। বিবেক আনন্দময় হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গীতাঞ্জলি রেডিও। আমাদের সাথে এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আবার অন্যদিন অন্য কোনো গল্প নিয়ে আমরা হাজির হব, আর ততক্ষণের জন্য জুড়ে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর সাথে।